আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি তাপগতিবিদ্যার 3 নাম্বার ক্লাসে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখাগুলো ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। তোমরা এই দুইটা ইনফরমেশন জানিয়ে দিলে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করছি। একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আমি একটু শুনে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, নাফিসা সাদাফ জাহিন থেকে শুরু, উজ্জ্বল হোসেন, ফারহানা ইসলাম, মামুন ইসলাম, তারেক আল আশিক, সুহাদা আক্তার, ঝুমা, ফারহানা ইসলাম, ঝুমা, হাসিব, উজ্জ্বল সবাই মোটামুটি জয়েন করে ফেলতেছো। সো আর একটু অপেক্ষা করি, আমরা 30 সেকেন্ড অপেক্ষা করি। 30 সেকেন্ড পরেই আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে ক্লাসে আমরা অনেক কিছু পড়বো ইনশাল্লাহ। তোমরা সবাই খাতা কলম ক্যালকুলেটর সাথে নিয়ে রাখো, খাতা কলম ক্যালকুলেটর সাথে নিয়ে রাখো, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। খাতা কলম ক্যালকুলেটর মাস্ট আজকের ক্লাসে, ঠিক আছে? আজকে কিছু বেসিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ম্যাথ পড়ছিলাম, আজকে কিছু বেসিক নিয়ে আলোচনা হবে শুরুতে। তারপরে আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যান্ড এটা রিলেটেড ম্যাথ এই ক্লাসেও কিছু থাকবে, পরের ক্লাসটা পুরোটাই ম্যাথের উপরে হবে আশা করতেছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপরে। তো তোমরা আস্তে আস্তে জয়েন হয়ে যাও সবাই। দেখি ইতিমধ্যে কয়জন জয়েন করছো। এখন পর্যন্ত খুবই অল্প সংখ্যক মানুষ জয়েন করতেছো, একটু দ্রুত জয়েন করে ফেলো, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর 10 সেকেন্ড আমি অপেক্ষা করি, ঠিক আছে? বাবলি রানী আচার্যি, রাব্বি, তানভীর, ঝুমা, লামিয়া, সাইরা অনেকেই যুক্ত হয়েছ। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। সবাই সালাম দিচ্ছ, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। ওকে ফাইন, খেয়াল করে দেখো, গত ক্লাসে আমরা ম্যাথ করেছিলাম, রাইট? সো গত ক্লাসের ম্যাথগুলো কিসের উপরে ছিল? ম্যাথগুলো ছিল যে আমাদের যে শক্তি এবং তাপের প্রয়োগের ফলে যে শক্তির স্থানান্তরের ফলে যে উৎপন্ন তাপ হতে পারে, সেই উৎপন্ন তাপের ফলে যে তাপমাত্রার বৃদ্ধি আর অবস্থার পরিবর্তন ঘটতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কিছু কনসেপ্ট দেখেছি অ্যান্ড অনেকগুলো ম্যাথ প্রবলেম করেছি। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি শুরু করব আমাদের সিস্টেম ও পরিবেশ। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ঢুকবো, ঠিক আছে? 0তম সূত্র, প্রথম সূত্র, এগুলো পড়বো। সো এগুলোর আগে কয়েকটা ছোটখাটো বেসিক জানা লাগে, এই বেসিকগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। এখন বলে রাখি, এই স্লাইডগুলোতে যে জিনিসগুলো থাকবে এগুলো খাতায় তোলা লাগবে না, জাস্ট দেখে যাও, জাস্ট দেখে যাও। ভাইয়া যেগুলো তুলতে বলবো শুধু ওগুলোই তুলবা, সব তোলা লাগবে না। যেগুলো তুলতে বলবো সেগুলোই তুলবা, অ্যান্ড এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সো সিস্টেম আর পরিবেশ মহাবিশ্বের সেই ক্ষেত্র যেইটুকুর অংশের ওপর আমরা আসলে পরীক্ষা নিরীক্ষা করে থাকি, ফিজিক্সের যে এক্সপেরিমেন্ট, কেমিস্ট্রির যে এক্সপেরিমেন্ট সেগুলো করে থাকি, সেই পোর্শনটাকে আমরা বলবো কি? সিস্টেম। সিস্টেমের বাইরে যা কিছু থাকবে সেটাকেই আমরা বলবো কি? পরিবেশ। সো আমি একটা উদাহরণ যদি দেই, ধরো সাপোজ তুমি রান্নাঘরে চা বানাচ্ছ, চা বানানোর সময় চা এর তো একটা কেটলি আছে, সেটা একটা চুলার উপরে রেখেছো, তারপরে তাপ হচ্ছে, ওখানে পানি আছে, পানির মধ্যে তুমি চায়ের পাতা দিলা বা অন্যান্য উপাদানগুলো দিচ্ছ, রাইট? এখন এই ঘটনাটার মধ্যে, চা বানানোর ঘটনাটার মধ্যে সিস্টেম কোনটা? সিস্টেম হচ্ছে তোমার যেই চায়ের কেটলির ভেতরে পানি আছে, পানির সাথে যেই উপাদানগুলো আছে, সেইটা হচ্ছে তোমার সিস্টেম। অ্যান্ড কেটলি সহ চারপাশে যা যা কিছু আছে, রান্নাঘরের যত উপাদান রয়েছে, সেই জিনিসগুলো তোমার পরিবেশের উপাদান হিসেবেই বিবেচ্য হবে। খুবই সিম্পল কনসেপ্ট, হ্যাঁ? সো সিস্টেম আবার 3 রকমের হতে পারে। এই কথাগুলো কেন দরকার, এগুলো কেন পড়াচ্ছি? এগুলো পড়ানোর কারণ হচ্ছে তোমরা যখন প্রশ্ন পাবা, সেই প্রশ্নগুলোর মধ্যে তোমার সিস্টেমের ক্যাটাগরি থাকবে, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম, এভাবে বলা থাকবে। সো বদ্ধ বিচ্ছিন্ন এই জিনিসগুলো দেখে অ্যাকচুয়ালি আমাদের কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে। ম্যাথ করার ক্ষেত্রে কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে, আমি এটা ব্যবহার করতে পারবো কি পারবো না, এটার মান কত হবে। সো এই কারণে আমাদের অ্যাকচুয়ালি এই সিস্টেম সম্বন্ধে 3টা প্রকারভেদ জানতে হবে। সিস্টেম 3 রকমের হতে পারে, মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। চলো আমরা ফিগারে চলে যাই, ফিগার থেকেই আমরা এই সংজ্ঞাগুলো পেয়ে যাব। সো মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম কোনগুলা? এখানে 3টা ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে একটা বোতল আছে, বোতলের মধ্যে কিছু পানি আছে, রাইট? এখন এই পানিটা কি হইতে পারে? বাষ্প আকারে। আমরা জানি নর্মালি যদি বাসায় কোনো জায়গায় একটা পানি রেখে দিই, তাহলে সেই পানিটা আস্তে আস্তে কি হয়? আস্তে আস্তে ইভাপোরেশন অর্থাৎ বাষ্পীভবনের মাধ্যমে বাষ্প পরিণত হয়, আর পাত্রটা আস্তে আস্তে কি হয়ে যায়? শুকনা হয়ে যায়, রাইট? আচ্ছা, তাহলে এখানে যে পানিটা রাখছো, এই পানিটা থেকে দ্যাট মিনস বাষ্পীভবন প্রক্রিয়ায় আমার কি হতে পারে? বাষ্পগুলা উপরে চলে যেতে পারে। আবার এমন হতে পারে রুমে যদি অনেক আর্দ্রতা থাকে, রুমে অনেক বাষ্প, সেইখান থেকেও কিন্তু কিছু বাষ্প কি হতে পারে? এটার ভেতরে আসতে পারে। তার মানে বাষ্প রূপে এই পানিটা ভর কি বাড়তেও পারে, কমতেও পারে সময়ের সাথে সাথে, তাই না?
তাহলে ভর আদান প্রদান হচ্ছে কি হচ্ছে না? উত্তর হচ্ছে হচ্ছে, এই প্রথম ফিগারটাতে। এখন এটাতে যদি তুমি তাপ দাও, গরম করো, গরম করলে কি হবে? এটা গরম হবে। আবার তুমি যদি এটাকে ফ্রিজে রাখো, ফ্রিজে রাখলে কি হবে? এটা ঠান্ডা হবে। তার মানে এটার তাপ গ্রহণও করতে পারে, আবার তাপ ছেড়েও দিতে পারে। তাহলে তাপ কি? শক্তি। তার মানে এই যে অবস্থাটা, এই সিস্টেমটার মধ্যে আমার পানিটা হচ্ছে সিস্টেম, এটা ভরগতভাবে কি হইতে পারে? আদান প্রদান হইতে পারে পরিবেশের সাথে, আবার পরিবেশ থেকে কি সে শক্তিও আদান প্রদান করতে পারে। তাহলে ভর আর শক্তি দুইটাই যদি স্থানান্তর সম্ভব হয়, তাহলে সেই সিস্টেমকে আমরা বলবো মুক্ত সিস্টেম। তার মানে আমার এই ফিগারটাই এটা হচ্ছে মুক্ত সিস্টেম, ওপেন সিস্টেম। এবার আসি বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম কোনটা? এইটার সাথে এটা তফাৎ কি? একটা ছিপি দিয়ে লাগানো। ছিপি দিয়ে লাগানো হলে পার্থক্যটা কোথায়? এখন এটা সিলড হয়ে যাওয়ায় এটা থেকে কি আর বাষ্প বাইরে বেরোতে পারবে বা বাইরে থেকে বাষ্প ভেতরে আসতে পারবে না। তার মানে এখানে ভরের আদান প্রদান সম্ভব না। কিন্তু এখনো যদি এটাকে গরম করো বা ফ্রিজে রাখো, সেটা কিন্তু গরম বা ঠান্ডা হতে পারে, তাই না? তো আমরা এই ঘটনাটার মধ্যে দেখছি যে শক্তি স্থানান্তর সম্ভব বাট ভর স্থানান্তর সম্ভব না, মাঝখানের যে ছবিটা। অর্থাৎ এটা এক ধরনের সিস্টেম। এটাকে কি সিস্টেম আমরা বলবো? বদ্ধ সিস্টেম। ঠিক আছে? তো বদ্ধ সিস্টেমে শক্তি স্থানান্তর হতে পারে, বাট আমার কি হবে না? ভর স্থানান্তর হবে না। এর পাশেরটাতে চলে যাই। এবার এটার কথা চিন্তা করো। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে তোমার যেই বোতলটা আছে, এই বোতলটা এখন চারপাশ দিয়ে আমরা কি করে দিছি? আমরা তাপ অন্তরক পদার্থ অর্থাৎ তাপ অপরিবাহী পদার্থ দিয়ে আমরা সিল করে দিছি। আমরা তাকে সম্পূর্ণ প্রলেপ দিয়ে দিছি, চারপাশ ঢেকে দিছি। এই জিনিসগুলো বাস্তবে কোথায় দেখতে পারি? বাস্তবে এই জিনিসটা তোমাদের পাশে যে ফ্লাক্স আছে, যেটার মধ্যে দিয়ে চা আমরা গরম চা রেখে দিই, অনেকক্ষণ গরম থাকে, সেইটাও কিন্তু আমরা বলতে পারি কি ধরনের সিস্টেম? বিচ্ছিন্ন সিস্টেম। কেন? কারণ এই ক্ষেত্রে তুমি যদি এর মধ্য থেকে ভর আদান প্রদান হবে কিনা জিজ্ঞেস করো, উত্তর হচ্ছে হবে না, কারণ এটা আটকানো চারপাশ দিয়ে। এরপরে এখানে তাপ আদান প্রদান হবে কিনা? উত্তর হচ্ছে এটাও হবে না, কারণ তাপ অন্তরক বা তাপ অপরিবাহী পদার্থ দিয়ে কি সে চারপাশ দিয়ে ঢাকা। তাহলে ফ্লাক্সের কথা বলছিলাম। ফ্লাক্সে ধরো গরম চা তুমি রাখলা, এই ফ্লাক্সটা আবার তুমি ফ্রিজেও রেখে দিলা। নর্মালি আমরা যদি কোনো একটা নর্মাল জগে চা রেখে, গরম চা, সেটা ফ্রিজে রাখে, চাটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। বাট ফ্লাক্সের ভেতরে যখন চা রাখলা, ফ্লাক্সটা ভালো করে বন্ধ করলা, তারপরে ফ্লাক্সটা ফ্রিজে রাখলা, তাহলে কি হবে? তাহলে দেখবা যে তুমি 1 ঘন্টা পরে ফ্লাক্সটা ফ্রিজ থেকে বের করেও দেখবা চা গরমই আছে। কেন? কারণ এই যে তাপ সে ছেড়ে দিতে পারে নাই, কিন্তু কারণ সে এমন একটা পদার্থ দিয়ে ঢাকা, তাপরোধী পদার্থ অর্থাৎ তাপ অন্তরক পদার্থ দিয়ে, যেটার মাধ্যমে সে কি করতে পারতেছে না? তাপের আদান প্রদান করতে পারতেছে না। এই ধরনের সিস্টেমগুলোকে আমরা বলবো কি? বিচ্ছিন্ন সিস্টেম। এটাতে ভর আর শক্তি কোনোটাই কি সম্ভব না? স্থানান্তর সম্ভব না। এই পেজে যা আছে কিছুই লেখা লাগবে না ভাইয়া, এই স্লাইড দিয়ে দিব, জাস্ট কনসেপ্টগুলো মাথায় রাখো, এগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে সামনে কাজে লাগবে। আমরা আজকের ক্লাসে তাপগতিবিদ্যার সূত্রগুলো পড়বো বলছিলাম। তো তাপগতিবিদ্যার সূত্রগুলো পড়ার আগে তাপগতিবিদ্যায় কি কি চলক নিয়ে আমরা কাজ করব এবং কি কি প্রসেস নিয়ে কাজ করব, এগুলো চলো একটু শর্টলি দেখে নিই। সো আমরা তাপগতিবিদ্যার চলক, তাপগতীয় চলক 3টাকে বলি। কি কি? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউতে খুবই আসে। তাপগতীয় চলক নিচের কোনটি বা নিচের কোনটি নয়? তাপগতীয় চলক হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা, পিভিটি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। সো মুখস্থ হয়ে যাচ্ছে আশা করি। চাপ, আয়তন, তাপমাত্রা, এগুলো হচ্ছে কি? তাপগতীয় চলক। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এরপর আসছে তাপগতীয় প্রক্রিয়া। এই যে 3টা চলক দেখলাম না, যে কোনো একটা প্রসেস তুমি রান করো, ওই প্রসেসে যদি এই 3টার যে কোনো একটা বা 2টা বা 3টাই পরিবর্তন হয়, তাহলে এই প্রসেসটাকে বা এই প্রক্রিয়াটাকে আমরা বলবো তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস। সো থার্মোডাইনামিক প্রসেস বা তাপগতীয় প্রক্রিয়া কি? যে সিস্টেমের তাপগতীয় চলকের কারা? এরা, এদের যে কোনো একটির পরিবর্তন হলে ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি? তাপগতীয় প্রক্রিয়া। ধরো যে কোনো একটা জিনিস করলা, করে দেখলা ওই সিস্টেমটার কি হয়েছে? চাপ পরিবর্তন হয়েছে, বা ওই সিস্টেমটার কি হয়েছে? আয়তন পরিবর্তন হয়েছে, বা তাপমাত্রা পরিবর্তন হয়েছে। যে কোনো একটা পরিবর্তন হলেই ওইটাকে আমরা কি বলতে পারি? তাপগতীয় প্রক্রিয়া বলতে পারি। তাপগতীয় প্রক্রিয়াকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। তাপগতীয় প্রক্রিয়াকে 4টা ভাগে ভাগ করতে পারি। 4টা ভাগ কি কি? 4টা ভাগ হচ্ছে আমার সমচাপ তাপগতীয় প্রক্রিয়া, সমায়তন তাপগতীয় প্রক্রিয়া, সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া। চলক ছিল 3টা, প্রক্রিয়া কয়টা? 4টা। সমচাপ তাপগতীয় প্রক্রিয়া, এটা কি বোঝাচ্ছে? নামের মধ্যেই জিনিসটা লুকানো। চাপ সমান, অর্থাৎ চাপের পরিমাণ কি হবে না? বাড়বেও না, কমবেও না। অর্থাৎ আমরা জানি তাপগতীয় প্রক্রিয়ায় যে কোনো 3টার মধ্যে যে কোনো একটার পরিবর্তন হইতে হবে। চাপ ছাড়া আয়তন বা তাপমাত্রার যে কোনো একটা পরিবর্তন হইতেই পারে, রাইট? যদি এমন একটা প্রক্রিয়া হয় যে প্রক্রিয়ায় চাপ চেঞ্জ হচ্ছে না, বাট আয়তন বা তাপমাত্রার যে কোনো একটা বা 2টাই পরিবর্তন হচ্ছে, তাহলে সেই তাপগতীয় প্রক্রিয়াকে আমরা বলবো কি? সমচাপ তাপগতীয় প্রক্রিয়া।
চাপটা চেঞ্জ হওয়া যাবে না, বাকিগুলো চেঞ্জ হোক। এবার আসি সময়তন। সময়তনটার মধ্যে নামের মধ্যে লুকানো, আয়তনটা চেঞ্জ হবে না, আয়তনটা সমান থাকবে, ভি কনস্ট্যান্ট থাকবে, বাট বাকিগুলো চেঞ্জ হইতে পারে। সমুষ্ণ মানে সমান উষ্ণতা, উষ্ণতা মানে কি তাপমাত্রাই, ঠিক আছে। সো সমুষ্ণ যদি বলে তাহলে তাপমাত্রাটা চেঞ্জ হবে না, চাপ আয়তনের যে কোনো একটা বা দুইটাও চেঞ্জ হইতে পারে। তাহলে সমুষ্ণ তাপগতীয় প্রক্রিয়া কোনটা, নামের মধ্যেই জিনিসটা আশা করি বুঝে গেছো। রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া, রুদ্ধ তাপ মানে তাপটা রুদ্ধ মানে আটকানো, তাপ আটকানো মানে এটাতে কিউ কনস্ট্যান্ট, তাপ কনস্ট্যান্ট। আমি প্রথম ক্লাসেই তোমাদের তাপ আর তাপমাত্রার মধ্যে তফাৎ বুঝিয়েছি। সো এটা ছিল তাপমাত্রা কনস্ট্যান্ট আর এটা কি তাপ কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এই চারটা প্রসেস পুরোটাই বুঝে গেছি। তো এগুলো সঙ্গে আসতে পারবে না, খুবই সিম্পল। বলবা যে সমচাপ তাপগতীয় প্রক্রিয়া কাকে বলে, যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপের মান সমান থাকবে বা চাপ ধ্রুবক থাকবে, সেই তাপগতীয় প্রক্রিয়াকে আমরা বলবো সমচাপ তাপগতীয় প্রক্রিয়া। কেমন? আচ্ছা, তাহলে এবার চলো আমরা চলে যাই আমাদের এর পরে একটা অংশ। আমরা আয়তন পরিবর্তনে কৃত কাজ, এই যে এখানে একটা ধরো সিস্টেম আছে, এই জায়গাটা আমি একটু ফিগারটা এক্সপ্লেন করি, তারপরে আমরা বাকি আলোচনায় আসতেছি। এখানে খেয়াল করো, এই যে এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ, একটা বক্স দেখতে পাচ্ছ বা একটা চেম্বার দেখতে পাচ্ছ। এই চেম্বারটার এই জায়গায় একটা কি আছে, একটা পিস্টন। এটা উঠতেও পারে নামতেও পারে, মাথায় রাখবে এখানে কিন্তু দুইটা পিস্টন না, একটা পিস্টন। এটা পিস্টনের বর্তমান আগের অবস্থা আর এটা পিস্টনের বর্তমান অবস্থা, অর্থাৎ এটাই কি হয়েছে, প্রসারিত হয়ে এই জায়গায় গেছে। মানে আগে ছিল জিনিসটা এইরকম, পরে এটা কি সামনে সরে গেছে, সরে যে এই জায়গায় চলে আসছে। কেন সরে গেছে? অবশ্যই এখান দিয়ে তাকে কি করছে, একজন ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার ফলে সে এই জায়গা থেকে সরে কোথায় আসছে, এই জায়গায় চলে আসছে। কেমন? তাহলে এই যে ধাক্কা বা বল দেওয়া হয়েছে, এই বলটা কে দিছে? বলটা দিছে আমার এই চেম্বারের মধ্যে। সাপোজ কথার কথা, এখানে সাপোজ কি আছে, এখানে আমার গ্যাস আছে, এখানে আমার গ্যাস আছে, যে কোনো গ্যাস হইতে পারে, আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস না অক্সিজেন গ্যাস, যে কোনো গ্যাস হইতে পারে। তো এই যে গ্যাসটা, এই গ্যাসে ধরো সাপোজ আমি তাপ দিলাম বা কিছু একটা করলাম। আমরা জানি তাপ দিলে গ্যাসটা কি হইতে চায়, প্রসারিত হইতে চায়, চারপাশে ছোটাছুটি করে, অণুগুলো চারপাশে কি করে, ছোটাছুটি করে। চারপাশে যদি সে ছোটাছুটি করে তাহলে কি এই যে পিস্টনটার গায়েও একটা অণু এসে ধাক্কা মারবে, এখানে অনেকগুলো অণু কি করবে, ধাক্কা দিবে। সো যেই ধাক্কা বলটা দিচ্ছে সেটাকে আমরা বলতেছি কি, এফ বল। আর এই ধাক্কা বলটা কোথা থেকে আসতেছে, আমি তাকে কি করছি, তাপ দিছি বা কোনোভাবে তাকে প্রসারিত করছে। প্রসারিত হলে তার মধ্যে কি হবে, একটা চাপাচাপি ক্রিয়েট হবে, একটা চাপ তৈরি হবে না, চারপাশে সে ধাক্কা দিচ্ছে, চারপাশে সে সরে যেতে যাচ্ছে। সো এই যে চাপটার কারণে কি তৈরি হয়েছে, বলটা তৈরি হয়েছে কিন্তু, তাই না? সো আমরা অলরেডি 9-10 সবাই আশা করি আজকের ক্লাস যারা যারা এই দেখতেছি আমরা সবাই আশা করি এই ফর্মুলাটা পড়ছি, P = F/A। P কি ছিল, চাপ, F কি বল, আর এ কি ক্ষেত্রফল, যেই ক্ষেত্রফলের উপরে চাপ প্রযুক্ত হয় লম্বভাবে, তাই না? 9-10 এটা পড়ছো তোমরা। এইটা থেকেই কিন্তু এই জিনিসটা লেখা, F = কি PA। এটা থেকেই এই জিনিসটা লেখা, F = কি PA, রাইট? তাহলে এইখানে চাপের দরুন যেই বলটা আমার পিস্টনের উপর ধাক্কা দিবে, সেই বলটাকে আমরা বলতেছি কি, F = PA। এখন এফ বলে তো ধাক্কা দিবে, বুঝলাম, ভালো কথা। ধাক্কা দিলে পিস্টনটা যেহেতু নরণক্ষম, এটা যেহেতু নড়তে পারে, এটা এইখান থেকে সরে কই চলে আসছে, এখানে চলে আসছে। কতটুকু পরিমাণ সে সরে গেছে, dx পরিমাণ সে সরে গেছে। ধাক্কা খেয়ে পিস্টনটা dx পরিমাণ সামনের দিকে সরে গেছে। এখন বলতে পারো dx কেন ভাইয়া? dx কি, একটা দূরত্ব, রাইট? ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট দূরত্ব। এখন বলতে পারো এই দূরত্বটা dx কেন বলতেছি, আমরা নর্মালি x বললাম না কেন? কারণ dxটা অনেকেই বলি যেটা লিমিট টেন্ডস টু 0, অর্থাৎ শূন্যের কাছাকাছি একটা দূরত্ব। আর এটাকে আমি এইভাবে বলতে পছন্দ করি, dx হচ্ছে ওই পরিমাণের দূরত্ব যেতটুকু দূরত্ব জুড়ে বলের মানটা কি, একটা সুনির্দিষ্ট মান ছিল। মানে ভাইয়া যেটা বোঝাচ্ছি, এই যে এখান থেকে তো সে খট করে ওইদিকে চলে যায়নি, এখান থেকে সে প্রথমে এদিকে গেছে, তারপরে সে এইদিকে গেছে, তারপরে সে এইদিকে গেছে, তারপরে সে এইদিকে গেছে, রাইট? তাই তো আস্তে আস্তে সে ওইদিকে গেছে। তো এই যে আস্তে আস্তে গেল, এই যাওয়ার মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে সে ডান দিকে কত বল অনুভব করছে, এফ বল অনুভব করছে। কিন্তু বাস্তবে কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করা খুবই কঠিন। একটা সমান বলই যে ধাক্কা দিতে থাকবে, একটা সমান চাপই যে সে দিতে থাকবে, তা কিন্তু না। আস্তে আস্তে চাপের মান কি হতে পারে, বাড়তে পারে, কমতে পারে। বিশেষ করে যখন প্রসারিত হবে, তখন তুমি নিজেই চিন্তা করে দেখো, একটা গ্যাস এখানে যেই চাপটা জেনারেট করতেছে, একটু যখন প্রসারিত হয়ে গেছে, তখন কি তার চাপটা একটু হলেও রিলিজ হয়ে যাবে না? রুমে, একটা রুম, তোমার রুমে ধরো সাপোজ 20 জন একসাথে দাঁড়াইলে রুমের সারাটা ফ্লোর ভরে যায়, মানে প্রত্যেকটা মানুষ দাঁড়ায় থাকলে 20 জন দাঁড়ানো যায়। এখন চাপাচাপি হচ্ছে সবার মধ্যে। যদি এমন হয় যে দেয়ালগুলো চারপাশে সরতে পারে,
দেওয়ালগুলো তাহলে তোমার রুমের দেওয়ালটা যখন 20 জন দাঁড়ায় আছে তখন তো চাপাচাপি, যদি দেওয়ালগুলো একটু চারপাশে সরে যায়, সরে গেলে চাপাচাপিটা একটু কমে যাবে না, চাপের পরিমাণটা একটু কমে যাবে, কমে যাবে কিন্তু। তার মানে প্রসারণের সাথে সাথে এই বল তথা এই চাপের মানটা কিন্তু কি হতে পারে, কিছুটা কমে যেতে পারে, তাই না? আবার নতুন করে আরো 20 জনের জায়গায় 22 জন 24 জন দিলে তখন আবার কি সমানভাবে থাকতেও পারে, রাইট? দুইটা ঘটনাই ঘটতে পারে, চাপ সমান থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি বলছি যে যদি চাপ সমান নাও থাকে কিন্তু অল্প পরিমাণ, ধরো সাপোজ তোমার দেওয়ালটা সামান্য একটু বাড়াইলে তোমাদের কাছে কিন্তু মনেই হবে না যে চাপ কিছুটা কমছে। ধরো রুমে 20 জন দাঁড়ায় আসো, সবাই চাপাচাপি করতেছো, ঠিক আছে, কোভিড ভ্যাকসিনের ধরো লাইন সিরিয়াল এত বড়, হ্যাঁ, সো সবাই চাপাচাপির মধ্যে আছো। এখন একটু করে রুমের আয়তন বাড়ানো হয়েছে, ছোট্ট করে চারপাশ থেকে অল্প 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 করে সরে গেল দেওয়ালগুলো, একটু জায়গা দিল, তাহলে তোমাদের অনুভবই নাও হইতে পারে, শূন্যের কাছাকাছি পরিমাণ সরে গেলে অনুভব নাই হইতে পারে যে আসলে বাড়ছে। তাই আমরা এটাকে ক্ষুদ্র দূরত্বই নেই, কারণ ক্ষুদ্র দূরত্ব নিলে ওই পর্যন্ত বলের যে চেঞ্জ বা চাপের যে চেঞ্জ ওইটা এতটাও বেশি না যেটা আমরা কাউন্ট করতে পারি, বা ওইটা কি যেই চেঞ্জটা হয় চেঞ্জটা আমরা নেগলেক্ট করি, ইগনোর করি। তাই আমরা ডিএক্স বা ক্ষুদ্র দূরত্বের জন্য জিনিসটা নিই। ক্ষুদ্র দূরত্বের জন্য নিলে আমরা বলতে পারি কি, যেই বলটা দেওয়া ছিল এই ক্ষুদ্র দূরত্ব যাবৎ সরার সময় যেই বলটা প্রযুক্ত ছিল পিস্টনের উপর সেই বলের মানটা কি ধ্রুবক মান, ওকে ফাইন। তাহলে এই জায়গাটার মধ্যে যদি বলে কৃত কাজ বের করো, তোমরা সবাই জানো ছোটবেলা থেকেই কৃত কাজের ফর্মুলা কি, W = Fx, 9-10 পড়ছো। বল যেদিকে সেদিকেই যদি সরণ ঘটে তাহলে W = Fx। তাহলে এই জায়গায় কৃত কাজটা আমি কত বলবো, এই জায়গায় কৃত কাজটাকে যেহেতু সরণই হয়েছে খুবই অল্প, তাই কৃত কাজটাকে আমি বলছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃত কাজ DW = কি F dx। এই ফর্মুলাটাই কিন্তু ভাইয়া লিখছি, এই ফর্মুলাটাই এখানে লিখছি, জাস্ট ক্ষুদ্র দূরত্ব যেহেতু সরছে তাই ক্ষুদ্র কাজই হয়েছে, এটাই লিখছে। কেমন? তাহলে এই জায়গা থেকে এই জায়গায় সরে যাওয়ার সময় কৃত কাজটা কত আমরা পেয়ে গেছি না? পেয়ে গেছি। আমাদের এই জায়গায় এই পেজটাতে কি শিক্ষা টার্গেট ছিল? আয়তন পরিবর্তনে কৃত কাজ শিক্ষা টার্গেট ছিল, আমরা করে ফেলছি। তাহলে এখন থেকে তোমাকে যদি বলে আয়তন পরিবর্তনের কৃত কাজ কত, তাহলে মেইন ফর্মুলা হচ্ছে DW = কি F dx, তাই না? আবার F কে কি দিয়ে লেখা যায়? F কে যদি চেঞ্জ করতে চাই, যে F এর বদলে কি লিখতে পারবো? PA লিখতে পারবো না? PA লিখতে পারবো। তাহলে F এর জায়গায় লিখলাম PA dx, এই জিনিসটা লিখলাম, হ্যাঁ, PA dx। এখন এই জায়গাটার মধ্যে একটু চিন্তা করো, ADX, এই যে অংশটা আছে ADX, এ কি ক্ষেত্রফল, কোন ক্ষেত্রফলটা ভাইয়া? এই যে পিস্টনের গায়ে তো চাপ বল দেওয়া হচ্ছে, তাই না? বল যেই অংশের উপরে প্রযুক্ত হয় সেই অংশের ক্ষেত্রফল। তাহলে এটা তো আমরা কোন পোরশনটা দেখতেছি? আমরা এটার এই মাথাটা দেখতেছি, তাই না? এইভাবে দেখতেছি, কিন্তু এই পাশ দিয়েও তুই এটার একটা কি আছে, অংশ আছে, তাই তো? আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা একটা বই দিয়ে বোঝাই। আমরা ধরো পিস্টনের কোন ভাগটা দেখতেছি? পিস্টনের এই যে এই অংশটা দেখতেছি, পিস্টনের, এটা হচ্ছে পিস্টনের এই অংশটা, কেমন? এখন এই অংশটা ছাড়াও আরেকটা অংশ তো আছে এই জায়গাটার মধ্যে যেটা আমরা দেখতেছি না। তাহলে এইটা যদি পিস্টন হয়, পিস্টনটা এই দিক দিয়ে ধাক্কা পাইলো, পিস্টনটা কোন দিকে চলে গেল? এই দিকে চলে গেছে। তাহলে কোন এরিয়াটার মধ্যে বল প্রযুক্ত হয়েছে? এই এরিয়াটার উপরে বল প্রযুক্ত হচ্ছে না? তাহলে আমার এরিয়া আসলে কোনটা? এটা। এরিয়া আসলে কোনটা? এইটা। আমরা দেখতেছি কোন মাথাটা? এই মাথাটা দেখতেছি, কেমন? এখন এই এরিয়া, এই যে এই এরিয়া, এটা পিস্টন ধাক্কা দিল, এইদিকে সরে গেছে, dx পরিমাণ সরে গেছে। তাহলে দেখো একটা এরিয়া আবার dx পরিমাণ সামনে সরে গেছে, তাহলে এই জায়গায় কি একটা আয়তন সে আসলে প্রসারিত হয়েছে না? একটা আয়তন কিন্তু সে প্রসারিত হয়েছে, তাই না? সো আয়তনটা কত হইতে পারে ভাইয়া? আয়তনের ভ্যালু কি হইতে পারে? এই যে জায়গায় একটা এরিয়া আর এই জায়গায় একটা দূরত্ব, আমরা জানি আয়তন = দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা পুরুত্ব, তাই তো? সো আমার এইখানেই তো দৈর্ঘ্য প্রস্থ আছে এই এরিয়াটার মধ্যেই, আর কিছুটুক শেষ এদিকেও সরে গেছে, তাহলে এটাকে যদি পুরুত্ব বা উচ্চতা বলি তাহলে কি একটা আয়তন পেয়ে যাব না? পেয়ে যাব। তাহলে ADX কে আমরা এইভাবে বলতে পারি PdV। DV কি? DV হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভলিউম, ক্যাপিটাল V, ছোট হাতের V না, ভেলোসিটি না, এটা ক্যাপিটাল V অর্থাৎ ভলিউম। অর্থাৎ এই DV অংশটা হচ্ছে আমার আয়তনের পরিবর্তন, ঠিক আছে? তাহলে আমরা ADX কে একবারে বলতে পারি DV। DX যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য আর এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে যখন ক্ষেত্রফল গুণ গেল তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তন, এই পরিমাণের আয়তন কি হয়েছে? চেঞ্জেস। এটাকে এভাবেও পাওয়া যায়, কিভাবে ভাইয়া? এই জায়গায় একটা আয়তন আছে না, গ্যাসের একটা আদি আয়তন, সেই আয়তনটাকে আমরা বলি VI। যদি
ইনিশিয়াল ভলিউম অর্থাৎ আদি আয়তন। তারপরে যখন সে প্রসারিত হয়েছে মানে যখন সে এই রকম হয়ে গেছে, যখন সে প্রসারিত হয়েছে মানে কমলাটা, তখন তার আয়তনটা কত? তখন তার আয়তনটা হচ্ছে VF শেষ আয়তন। ডিভি কে কিন্তু এইভাবেও পাওয়া যায়, ডিভি ইকুয়াল টু VF মাইনাস VI। অর্থাৎ আমরা ডিভি এর কিন্তু দুইটা ফর্মুলা দেখে ফেলছি, তাই না? ডিভি ইকুয়াল টু প্রথমত কি করা যায়, ডিভি ইকুয়াল টু ADX লেখা যায়, তাই না? আর ডিভি ইকুয়াল টু VF মাইনাস VI লেখা যায়। আমাদের ম্যাথগুলোতে এই ফর্মুলাটা ইউজ হবে, এইটা খুব কমই, আমি দেখি নাই কখনো এটা ইউজ হয়। সো এটা ডিরাইভেশনের জন্য কাজে লাগে, ডিরাইভেশন করে ফেলছি আমরা, PDV পেয়ে গেছি, তার ডিভি ইকুয়াল টু VF মাইনাস VI, অর্থাৎ শেষ আয়তন বিয়োগ আদি আয়তন থেকেও কি পাওয়া যায়। তাহলে একটু একটা জিনিস এখান থেকে একটু বলে ফেলো তো, আয়তন যদি প্রসারিত হয়, আমার এই চিত্রটাতে কি হয়েছে? প্রসারণ হয়েছে না সংকোচন হয়েছে? প্রসারণ হয়েছে না? গ্যাসটা আগে যে আয়তন ছিল, পরে কি হয়েছে? গ্যাস প্রসারিত হয়েছে। তাহলে এই জায়গাটাতে VF দেখা যাচ্ছে বড়, VI দেখা যাচ্ছে ছোট। তাহলে প্রসারণ যদি হয় তাহলে ডিভি এর ভ্যালু কি হয়? প্লাস বা পজিটিভ। আর সংকোচন যদি হয় তাহলে ডিভি এর ভ্যালু কি হয়? মাইনাস, তাই না? তাহলে এইটা কিন্তু আমরা একটা কনক্লুশন লিখে ফেলতে পারি, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে ম্যাথের ক্ষেত্রে। সো ডিভি ইকুয়াল টু প্লাস যদি হয়, প্লাস হলে আমরা বলবো এটা কি ঘটনা? এটা প্রসারণ। আর মাইনাস যদি হয়, মাইনাস হলে আমরা কি বলবো? এটা সংকোচন। ডিভি এর ভ্যালু যদি প্লাস আসে তাহলে প্রসারণ, ডিভি এর ভ্যালু যদি মাইনাস আসে তাহলে সংকোচন। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগাবো কিন্তু। ঠিক আছে? তাহলে এই পেজে মোটামুটি কিছুই লেখা দরকার নেই, তোমরা এইটা লিখে রাখতে পারো, ভাইয়া যেটা লিখছি DW ইকুয়াল টু FDX ইকুয়াল টু PADX ইকুয়াল টু PDV, এই লাইনটা। আর ডিভি ইকুয়াল টু VF মাইনাস VI, এই লাইনটা। আর ডিভি প্লাস হলে প্রসারণ বোঝায়, ডিভি মাইনাস হলে সংকোচন বোঝায়। এই কয়েকটা জিনিসগুলো লিখে রাখতে পারো, ফিগার লাগবে না, ফিগারগুলো আমি তোমাকে স্লাইড আকারে দিয়ে দিব। সো এই জিনিসগুলো একটু লিখে ফেলো তো, লিখা হলে আমাকে কমেন্টে জানাও, লিখছি। লিখা হলে আমাকে কমেন্টে জানাও, লিখছি। লিখা হলে আমাকে কমেন্টে জানাও, লিখছি। ওকে, লিখা হলে আমাকে বললো, লিখছি। দ্রুত 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 লিখতে হবে ভাইয়া, কারণ আমাদের অনেক কিছু পড়তে হবে। ওকে, তানভীর তানহা বলছো ডান, মাহজামিন মাহি বলছো ডান, আসিফ আলিফ আদনান খান বলছো স্যার কনসেপ্ট বুঝি কিন্তু ম্যাথ করার সময়। আচ্ছা, আমাদের ক্লাসগুলো করার পরে ম্যাথ করার সময় ম্যাথগুলো যদি আমার সাথে সাথে করো, এরপরে কনসেপ্ট তোমার আপনা আপনি দেখবা যে সবগুলো কাজে কিভাবে লাগাতে হয় সেই জিনিসগুলো শিখে যাবা। আশা করি এই চ্যাপ্টারটা তোমরা একটু ধৈর্য নিয়ে আমার সাথে যদি করো তাহলে দেখবা অনেক সুন্দর করে হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস আমাকে একটু বলো তো, আজকের ক্লাসটা একটু লম্বা করলে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? আজকের ক্লাসটা যদি ভাইয়া একটু লম্বা করি তোমাদের কোনো সমস্যা আছে কিনা? তোমাদের এনার্জি আছে কিনা? খাওয়া দাওয়া করছো কিনা? এটা একটু জানাও। যদি তোমরা চাও তাহলে আজকে আমি একটু বড় লম্বা ক্লাস নিতে পারি, লম্বা ক্লাস নিয়ে তোমাদের অনেকটা শেষ করাই দিতে পারি। ঠিক আছে? তোমরা একটু জানাও আমাকে, যেহেতু আমি সপ্তাহে একটা করে ক্লাস পাচ্ছি। সো তোমরা চাইলে আমি আজকের ক্লাসটা লম্বা করতে পারি, 2 ঘন্টা 15 মিনিট করতে পারি। ওকে, তাহলে অনেকেই লিখে ফেলছো। ওকে ফাইন, তাহলে এবার আমি চলে আসি আমাদের এরপরে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি আমাদের আলোচনাটার সামারিটা নিই, এই পেজে আমরা শিখছি যে কৃত কাজ, গ্যাসের আয়তন প্রসারণে কৃত কাজের ফর্মুলা শিখছি আমরা। ফর্মুলাটা কি? DW ইকুয়াল টু FPDV, এভাবে লিখি। এইটা আমরা একটা ফর্মুলা শিখছি, তাই না? আচ্ছা, এই ফর্মুলাটা আমরা এখন পর্যন্ত শিখছি। তাহলে আমরা জানি যে যদি আমাদের এই আলোচনাটাতে বলের মানটা কি চেঞ্জ ছিল নাকি বলের মানটা চেঞ্জ ছিল না? বলের মানটা একই ছিল, তাই তো? আমাদের এই আলোচনায় বল কি ছিল? ধ্রুবক ছিল। বল ধ্রুবক থাকলে, এটাতে বলের জায়গায় স্ল্যাশ দিয়ে চাপও লিখে রাখতে পারো, চাপ ধ্রুবক থাকলে। ঠিক আছে? বল বা চাপ ধ্রুবক থাকলে কৃত কাজের ফর্মুলাটা আমরা পাইছি, আমরা এইটা পাইছি, DW ইকুয়াল টু PDV। ওকে ফাইন। যদি না থাকে ধ্রুবক, যদি ধ্রুবক না থাকে, সাপোজ কথার কথা এই জায়গাটার মধ্যেই, এরপরে পিস্টনটাকে টাইনে 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 এই জায়গায় নিয়ে গেছে, পিস্টনটা পর এই জায়গায় চলে আসছে, এই যে আরো বেশি প্রসারিত হয়েছে। এখানে ধরো আরেকটা বল F প্রাইম, এখানে ধরো আরেকটা বল F ডাবল প্রাইম, মানে এক একটা মুহূর্তে এক এক রকমের বল কাজ করছে। হ্যাঁ, F ট্রিপল প্রাইম, এক একটা মুহূর্তে এক এক রকমের বল কাজ করছে। পরে পিস্টনটা আমার কোথায় চলে আসছে? পিস্টনটা আমার এই দিকে চলে আসছে। তাহলে এই ঘটনাটাতে এখন এক্সটেন্ডেড যে ঘটনাটা, বলের মান যদি চেঞ্জ হয়, অর্থাৎ চাপ বা বল, খেয়াল করে দেখো এখানে চাপের মান আর বলের মান
ক্ষেত্রফলের মান তো চেঞ্জ হবে না পিস্টনের, তাই না? তো চাপ ধ্রুবক থাকলেই বল ধ্রুবক থাকে, তাই চাপ বা স্ল্যাশ বল লিখছি। এখন আমার সেকেন্ড কেস, চাপ বা বল যদি ধ্রুবক না থাকে, চাপ বা বল ধ্রুবক না থাকলে তখন কৃতকাজ কেমনে বের করব? তখন কৃতকাজ ডাব্লিউ কিভাবে বের করব? তখন কৃতকাজ ডাব্লিউ বের করার জন্য যারা যারা কাজশক্তি ক্ষমতা অধ্যায় পড়ছো তারা হয়তো জানো যে যদি বল বা ধ্রুব বল দ্বারা কৃতকাজ না হয়, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হয়, তখন কৃতকাজের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স। এই জিনিসটা যারা ভালো করে বুঝো না তারা আমার বেসিক ক্লাস ইউটিউবে আছে, সবগুলো ফ্রি আকারেই আছে। সো বেসিক ক্লাসে তোমরা দেখে নিতে পারো যে এই জিনিসটা কেন কিভাবে, ঠিক আছে? সো কৃতকাজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স, এটা কখন ব্যবহার করি ভাইয়া? এইটা ব্যবহার করি ইন্টিগ্রেশনের সাহায্য নিই কখন? যখন আমরা বলের মানটা পরিবর্তনশীল পাই। যেমন আমার এই ঘটনাটা, বলের মানটা চেঞ্জ হয়েছে। এখন বলতে পারো ভাই ইন্টিগ্রেশন কেন? ইন্টিগ্রেশন জিনিসটা আসলে করে কি, ছোট করে একটু বলে দিই। ইন্টিগ্রেশন জিনিসটা বেসিক্যালি আমরা ম্যানুয়ালি করতে গেলে ইন্টিগ্রেশনের সাহায্য নিব না, ধরো ইন্টিগ্রেশনের সাহায্য নিব না, তার ম্যানুয়ালি আমরা এই কৃতকাজটা বের করব। তাহলে আমাদের করণীয় কি ছিল? আমাদের করণীয় ছিল যে এই অংশের জন্য কৃতকাজ বের করো একবার, এফ প্রাইমের জন্য কৃতকাজ বের করো একবার, এফ ডবল প্রাইমের জন্য কৃতকাজ বের করো একবার, এফ ট্রিপল প্রাইমের জন্য কৃতকাজ বের করো একবার, তারপরে সবগুলারে যোগ করো, সবগুলারে যোগ করো। যোগ করলে এই অংশের কৃতকাজ যোগে এই অংশের কৃতকাজ যোগে এই অংশের কৃতকাজ যোগে এই অংশের কৃতকাজ, এখানে একটা ক্ষুদ্র সরণ, এখানে একটা ক্ষুদ্র সরণ, এখানে একটা ক্ষুদ্র সরণ, এখানে একটা ক্ষুদ্র সরণ। যদি এই কৃতকাজগুলোকে যোগ করো তাহলেই কিন্তু তোমার কি চলে আসে? মোট কাজটা চলে আসে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি করলে। ম্যানুয়ালি করলে আমরা এক একটা বলের জন্য আলাদা আলাদা করে কৃতকাজ বের করতাম। আমার কাজশক্তি ক্ষমতার প্লেলিস্টটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে এই জায়গায়। তো ম্যানুয়ালি কৃতকাজটা বের করলে আমরা কি করতাম? ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজ বের করে দেন যোগ করতাম। কিন্তু খেয়াল করে দেখো আমাদের আলোচনায় তো এখানে তো মাত্র একটা বল, দুইটা বল, তিনটা বল, চারটা বল, মানে 4 রকমের বল ছিল। কিন্তু আমরা যদি খুবই সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে কিন্তু দেখা যাবে যে এইখানেই 100টা বল, কারণ অনেক ছোট 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 ভাগে ভাগ করা যায়। তো ডিএক্স তো আমরা এখানে এত বড় একটা দূরত্ব দিচ্ছি, কিন্তু ডিএক্স যদি শূন্যের কাছাকাছি দূরত্ব দিই, এতটুকু ডিএক্স, এতটুকু ডিএক্স, এতটুকু, অনেকগুলো বল হয়ে যাবে, অনেকগুলো ভাগ হয়ে যাবে, যেগুলো আলাদা আলাদা করে বের করে যোগ করাটা খুবই ডিফিকাল্ট। আর এই কাজটাই আমরা কার উপরে চাপাই দিই? আমাদের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের জন্য একটা টুল, যেই টুলটা আমাকে সাহায্য করে যে তুমি যে কাজটা করতা ওইটাই আমি তোমার স্মার্ট ভাবে করে দিব, ওইটাই আমি আমাকে ইকুয়েশন প্রোভাইড করে আমি স্মার্ট ভাবে করে দিব। এই যে এই কাজটারই দায়িত্ব নেয় কে? ইন্টিগ্রেশন, এই পুরো কাজটা। সো আমরা আপাতত এতটুকটা কনক্লুশন মেনে নিই, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে এটা জানতে চাইলে আমার কাজশক্তি ক্ষমতা প্লেলিস্ট দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় ফর্মুলা আকারে লিখলে কি লিখতে পারবো? ইন্টিগ্রেশন অফ পি ডিভি। কারণ আমরা এফ ডিএক্স টা কি মনে আছে? পাল্টায় কি লিখছিলাম? পি ডিভি লিখছিলাম, তাই না? তো আমরা এই এক্স ডিএক্স এর জায়গায়, এফ ডিএক্স এর জায়গায় পি ডিভি আবার কি করছি? বসাই দিছি। তাহলে এইটা একটা ফর্মুলা ভাইয়া লিখে রাখো, এগুলো খুব কাজে লাগবে। এন্ড ইন্টিগ্রেশন যদি আজকের ক্লাসে কেউ নাও পারো কোনো সমস্যা নেই, ভাইয়া ক্যালকুলেটর একটা চিটিং পদ্ধতি, চোরা পদ্ধতি দেখাই দিব। এন্ড ওই পদ্ধতিতে তোমরা কিন্তু এই জিনিসগুলা ইন্টিগ্রেশন না পারলেও এই ম্যাথগুলো সলভ করতে পারবা। খালি মাথায় রাখতে হবে এটা কখন? এটা যদি চাপ বা বল ধ্রুবক না থাকলে এই ফর্মুলা ইউজ করব, চাপ বা বল ধ্রুবক থাকলে এই ফর্মুলা ইউজ করব। একটু লিখে রাখো ভাইয়া, একটু লিখে রাখো, 10 সেকেন্ড সময় একটু লিখে রাখো, 10 সেকেন্ড সময় একটু লিখে রাখো। দশ সেকেন্ড সময় একটু লিখে রাখো। ওকে ফাইন, তাহলে আশা করি আমরা এই জিনিসটা পুরোটাই বুঝছি, ঠিক আছে? এই জিনিসটা পুরোটাই বুঝছি। আজকের ক্লাসে যেহেতু পরে আর কোনো ক্লাস নাই, তোমরা যদি আমার সাথে রাত জাগতে পারো, রাত মানে কি অত রাতও জাগাবো না, 12টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত জাগতে পারো, আমি কিন্তু ক্লাস নিতে রেডি আছি। তোমরা জানাও আমাকে, ঠিক আছে? এখনই জানানোর দরকার নেই, এখন হয়তো এনার্জি আছে, 1.5 ঘন্টার পরে এনার্জি নাও থাকতে পারে, তখন জানাও, তখন আমি যারা যারা থাকবা, যারা যারা ক্লাস করতে চাইবা, আমি ইনশাল্লাহ নিয়ে নেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন, তাহলে এই জায়গায় আমাদের এই অংশটা আমরা আসলে মুছে দিতে পারি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা এই যে কথাগুলো বলছি না এগুলো এখানে লেখা, এই যে কথাগুলো আমি বলছি এগুলো এখানে লেখা, এগুলো আর নতুন করে লেখার কিছু নাই। কেমন? এগুলো আর নতুন করে লেখার কিছু নাই, এই জিনিসগুলি আমি আলাদা করে বলছি, ঠিক আছে? আমরা DW = PDV লিখছি, এখানে ডেল দিয়ে লেখা, ডি এর বদলে ডেল দিয়ে লেখা, একই কথা, কোনো ম্যাথের ফাংশনে কিছুতে চেঞ্জ হয় না, আমারগুলো লিখলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করে থাকলে এবার আমরা একটা কনসেপ্টে চলে আসবো। এটা বেসিক্যালি একটা কুইজ, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, একটা কুইজের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাবো। 1 নাম্বার আর 3 নাম্বার বস্তু আছে, এটা 1 নাম্বার বস্তু, এটা 3 নাম্বার বস্তু, ঠিক আছে? কথার কথা, এটা প্রথম বস্তু, তৃতীয় বস্তু।
আমি তোমাদেরকে একটা হিন্টস দিব আর একটা কনক্লুশন আসতে হবে। প্রথম বস্তু আর তৃতীয় বস্তু দুইটারে কি করলাম, দুইটার সাথে লাগাইলাম, লাগানোর পরে বলছি কোনো হিট এক্সচেঞ্জ হয়নি, অর্থাৎ কোনো তাপের আদান প্রদান হয়নি। 1 3 কে না কোনো তাপ দিছে, 3 1 কে না কোনো তাপ দিছে, কোনো তাপের আদান প্রদান হয়নি। এতটুকু দেখলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এতটুকু দেখলে আমরা সিদ্ধান্ত নিতে পারি ও আচ্ছা তাপের আদান প্রদান হয়নি। আমি তো ছোটবেলায় একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে দুইটা সমান তাপমাত্রার বস্তু যদি একসাথে থাকে তাহলে তাপের আদান প্রদান হবে না। উচ্চ তাপমাত্রার বস্তু আর নিম্ন তাপমাত্রার বস্তু একসাথে থাকলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ যাওয়া উচিত। তার মানে এখানে যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, তার মানে এর তাপমাত্রা যা এর তাপমাত্রা হতো। আমরা একটু লিখে ফেলি, এই যে ওর 1 নম্বর বস্তুর তাপমাত্রা আমরা মনে মনে ধরি ওর তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বা টি ক্যালভিন, আর 3 নম্বর বস্তুর তাপমাত্রাও তার মানে কত, টি ক্যালভিন। অবশ্যই অবশ্যই হইতে হবে, না হলে তাপের আদান প্রদান হইতো। যদি এইটা বড় হইতো এটা ছোট হইতো তাহলে অবশ্যই অবশ্যই তারা কি তাপের আদান প্রদান করতো। এ বেশি হইলে এ কম হইলে এর থেকে এর দিকে তাপ যেত। তাহলে আমাকে এইটা ফার্স্ট হিন্টস দেওয়া যে তাপের আদান প্রদান হয় না, আর আমরা এটা থেকে সিদ্ধান্ত নিছি তার মানে ওর তাপমাত্রা যা ওর তাপমাত্রা তা, তাই না? ওকে, এবার আসি দ্বিতীয় আর তৃতীয় বস্তু একসাথে লাগাইলাম, দুইটা একসাথে লাগানোর পরেও কি হয় নাই, কোনো তাপের আদান প্রদান হয় নাই। এখন দ্বিতীয় আর তৃতীয় বস্তু একসাথে লাগাইলেও তাপের আদান প্রদান হয় নাই, তার মানে আমরা একটু আগে তৃতীয় বস্তুর তাপমাত্রা ধরে নিছিলাম কত, টি। তার মানে অবশ্যই দ্বিতীয় বস্তুর তাপমাত্রাও টি হইতে হবে। যদি টি না হইতো, ও এটা যদি এক তাপমাত্রা হইতো আরেক তাপমাত্রা হইতো, তাহলে তো অবশ্যই এখানে একটা তাপের আদান প্রদান থাকতো। এখানে যেহেতু কোনো তাপের আদান প্রদান নাই, তার মানে এই তৃতীয় বস্তুর তাপমাত্রা টি হইলে দ্বিতীয় বস্তুর তাপমাত্রাও টি, তাই না? এখন আসি আমাদের থার্ড পয়েন্ট। বলতো 1 আর 2 নাম্বার বস্তু যদি একসাথে লাগাই তাহলে তাপের আদান প্রদান হবে কিনা, এটাই আমার কাছে জানতে চাইছে লাস্টে। 1 আর 2 নাম্বার বস্তু একসাথে লাগাইলে তাপের আদান প্রদান হবে কিনা। আমরা অলরেডি 1 নাম্বার বস্তু তাপমাত্রা টি হলে 3 নাম্বার বস্তু তাপমাত্রা টি, কারণ তাপের আদান প্রদান হয় নাই। 3 নাম্বার তাপমাত্রা টি ধরে নিছিলাম, তাহলে 2 নাম্বারটাও টি হইতে হবে, কারণ এই ক্ষেত্রেও তাপের আদান প্রদান হয় নাই। এখন এইখানে তাপের আদান প্রদান হবে কিনা, আমরা তাপমাত্রাতে আসি। 1 এর তাপমাত্রা ধরা ছিল টি, 2 এর তাপমাত্রা পাওয়া ছিল টি, এরাও সমতাপমাত্রা হইলে তাপের আদান প্রদান হবে কি হবে না? উত্তর হচ্ছে নো। উত্তর হচ্ছে নো, কারণ এখন আমরা বলতে পারি যে 1 আর 2 দুইটার তাপমাত্রাই সমান আগের ঘটনাগুলো অনুসারে, তাই দুইটা যেহেতু সমতাপমাত্রার বস্তু তাই তাদের মধ্যে কি হবে না, কোনো তাপের আদান প্রদান হবে না। এই যে ঘটনাটা করলাম না ভাইয়া, এটা কি আমরা বলতেছি কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অ্যাকচুয়ালি কি বুঝাইছে? অ্যাকচুয়ালি বুঝাইছে যে কোনো দুইটা বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাপীয় সমতা মিন্স সহজ কথায় মনে রাখলে তাপমাত্রা সমান অবস্থায় থাকে, তাপমাত্রা সমান অবস্থায় থাকে, তবে বস্তু দুইটা নিজেরাও কি থাকবে, তাপীয় সমতায় থাকবে। তাহলে এখানে একটু মিলাই, এই যে কোনো দুইটা বস্তুকে কে, এই বেটা আর এই বেটা, এই দুইটা বস্তু তৃতীয় বস্তুর সাথে কিসে আছে, তাপীয় সমতায় আছে। তাপীয় সমতায় আছে মানে তাপের আদান প্রদান করে না তারা একসাথে থাকলে। তাহলে তারা নিজেরাও কিসে থাকবে, তাপীয় সমতাতেই থাকবে। সো এটাই আমার কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখন বলতে পারবে এই সূত্রটা কেন? এই সূত্রটা তো নর্মালি আমরা বুঝি, এটা কেন? এটা বেসিক্যালি তাপমাত্রা আসার আগে, তাপমাত্রা তখন আসে নাই, এখন নাহলে আমরা বুঝছি তাপমাত্রা সমান হলে তাপ আদান প্রদান হয় না, এটা তাপমাত্রা আসার আগে জিনিসটা এভাবে মনে রাখা হতো যে আচ্ছা এই বস্তুটা এই বস্তুটার সাথে তাপীয় সমতায় আছে মানে কি তাপের আদান প্রদান করতেছে না একসাথে রাখা সত্ত্বেও। আবার এই বস্তুটা আরেকটা বস্তুর সাথে রাখলেও তাপের আদান প্রদান করতেছে না, তার মানে যেই দুইটা বস্তু ছিল ওই দুইটা বস্তুকে একসাথে রাখলে ওরাও তাপের আদান প্রদান করবে না। সো আমরা তাপমাত্রা দিয়ে জিনিসটা যেমন ইজিলি বুঝি, কারণ তাপমাত্রা পরে আসছে, তাপমাত্রা আসার আগে এইটাই একটা সূত্র ছিল, ঠিক আছে? সো এই কনসেপ্টটা আশা করি তোমরা সবাই বুঝছো। যদি বলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র লিখতে, এই লাইনটা লিখে দিবা, তাইলে এটা হবে। এটার থেকে ডেফিনেশনের বাইরে বা এটা থেকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতির বাইরে আর কিছু আমি আসতে দেখি নাই আমার জীবনে। সো আশা করতেছি তোমাদের সময়ও আর কিছু আসবে না, ঠিক আছে? তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আসলে এটা লিখে দিবা। আপাতত এখন লেখা লাগবে না, স্লাইড আমি দিয়ে দিব। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমরা দেখে ফেলছি। এখন এই জায়গায় ইম্পর্টেন্ট কিছু আলোচনা হবে। যে একজন বলতেছিল আজকে কমেন্টে যে আমি ম্যাথের থিওরি বুঝি বাট ম্যাথ করতে গেলে পারি না। এই সমস্যাগুলো দূর হবে ছোট বেসিক ঠিক থাকলে। ছোট বেসিক যদি ঠিক থাকে তাহলে এই সমস্যাগুলো দূর হয়। আমরা অনেক সময় একটা চ্যাপ্টার পড়ে শেষ করি কিন্তু বুঝি না যে ওই চ্যাপ্টারের মধ্যে এখনো অনেক কিছু বাকি রেখে আসছি। ওই জিনিসগুলোই যদি বাকি না থাকে তাহলে দেখবা ম্যাথ করতে আর কোনোই সমস্যা নেই। ম্যাথ জাস্ট লাইক একটা ভিডিও গেম।
একটা ভিডিও গেম তুমি যদি জানো টুল কি, যে ডানে ক্লিক করলে কি হয়, বামে ক্লিক করলে কি হয়, উপরে ক্লিক করলে কি হয়, নিচে ক্লিক করলে, তুমি যদি বাটনগুলোর ইউজ জানো তাহলে তুমি ম্যাথ করতে পারবা, তাহলে তুমি ম্যাথ করতে পারো, ভিডিও গেম যেমন প্লে করতে পারো। সো তোমার এই টুলগুলা একটু জেনে নিতে হবে। থিওরি ইজ লাইক এ টুল, বাট ওই টুলগুলা প্রপারলি ক্লিয়ারলি যারা যারা জানবে তারাই আসলে ম্যাথে কোনোই সমস্যা হবে না তাদের, ঠিক আছে। তারপরে আসবো আমরা ম্যাথ পারলেই হবে না, ম্যাথ পারার পরে এটা স্পিড আপ করতে হবে, অর্থাৎ কে কত দ্রুত পারে। আমাদের কম্পিটিশন হবে না এরকম যে আমি ম্যাথ পারি না, হবে এরকম যে আমি ম্যাথ দ্রুত পারি না, আমার দ্রুত করতে হবে। সো এই লেভেলটাতে আমাদের যেতে হবে। ম্যাথ সবাই পারবো আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করার পরে। আচ্ছা তাহলে চলো এবার আমরা আসতেছি একটা পিভি ডায়াগ্রাম। এই পিভি ডায়াগ্রাম মানে কি? ওয়াই অক্ষ বরাবর চাপ, এক্স অক্ষ বরাবর আয়তন, কোন একটা সিস্টেম, সাধারণত আমাদের সিস্টেমগুলো হবে গ্যাসের, আমরা যে আলোচনাগুলো করবো ম্যাথগুলো করবো সবগুলো গ্যাস থাকবে বলতে গেলে সিস্টেমে, চাপ পানিও থাকবে কয়েকটা জায়গায়। তো ওয়াই অক্ষ বরাবর চাপ, এক্স অক্ষ বরাবর আয়তন নিয়ে রাখলাম। এই গ্রাফগুলোকে আরেকটা নামেও ডাকা হয়, এগুলোকে ইন্ডিকেটর ডায়াগ্রামও বলা হয়। কি ডায়াগ্রাম? ইন্ডিকেটর ডায়াগ্রামও বলা হয়। আমি জাস্ট নামটা বলে রাখলাম এর জন্য, অনেক ক্ষেত্রে প্রশ্ন বলতে পারো ইন্ডিকেটর ডায়াগ্রামটি আঁকো, তো তখন তোমরা যেন কনফিউজ না ইন্ডিকেটর ডায়াগ্রাম আবার কি, তখন যেন বুঝে ও আচ্ছা ইন্ডিকেটর ডায়াগ্রাম মানে পি ভার্সেস ভি গ্রাফ, এটারই আমারে অন্য নামে ডাকছে, ঠিক আছে। আচ্ছা পি ভার্সেস ভি যে গ্রাফ, এই গ্রাফে ধরো সাপোজ একটা সিস্টেমে এই রকম চেঞ্জেস আসলো, অর্থাৎ এ অবস্থা থেকে বি অবস্থায় গেল। আগে সে ছিল কোন অবস্থায়? এ অবস্থানে, পরে সে গেল বি অবস্থানে। এ অবস্থায় তার গ্যাসটার একটা চাপ ছিল, সেটাকে বলতেছি পিআই। এ অবস্থায় গ্যাসটার একটা আয়তন ছিল, সেটাকে বলতেছি ভিআই। বি অবস্থায় গ্যাসটার একটা চাপ, সেটা হচ্ছে পিএফ, আর বি অবস্থায় গ্যাসটার একটা আয়তন, সেটাকে বলতেছি কি? ভিএফ, ঠিক আছে। আচ্ছা এখন এই জিনিসটাতে একটু খেয়াল করে দেখো, আমরা এই ঘটনাটার মধ্যে আমরা যদি ক্ষুদ্রাতি, এই এক্স অক্ষ বরাবর কি আছে? ভি, আয়তন ভি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আয়তন নি, এই জায়গা বরাবর একটা দাগ টান দিয়ে দিলাম, এই বরাবর একটা দাগ টান দিয়ে দিলাম, এই যে নিলাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন সে যাচ্ছিল তখন তার আয়তনটা কি হয়েছে? হ্রাস হয়েছে না বৃদ্ধি হয়েছে? এই জিনিসগুলো কিন্তু বোঝা উচিত। গ্রাফ এক্স অক্ষ বরাবর আছে ভি, গ্রাফটা বাম থেকে ডান দিকে যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিকে, তাহলে প্রসারণ না সংকোচন? উত্তর হচ্ছে প্রসারণ, কারণ এইখানে আয়তনের যেই মান 10, 20, 30 যেই মান, এইখানে আয়তনের মানটা অবশ্যই একটু বেশি হইতে হবে, 12, 13 হইতে হবে, তাই না? গ্রাফ এক্স অক্ষ বরাবর ডান দিকে গেলে কি হয়? স্থানাঙ্কর মান বৃদ্ধি পাইতে হবে না? বৃদ্ধি পাইতে হবে, তাই না? 10, 12, 13 এরকম করে যাবে, মানে প্রসারণ হয়েছে। এখন এই যে আয়তনের মান, সাপোজ আমার এখানে কথার কথা 10 থেকে 12 হইল, 10 থেকে 12 পর্যন্ত গেল, তাহলে এই যে এখানে আয়তন একটা চেঞ্জ হলো, এটাকে 10 থেকে 12 না সূত্র বলি, যে এই যে একটা চেঞ্জ হইলো, এই চেঞ্জের পরিমাণটা ধরো ডিভি, মানে আমি যদি 10, 12 চিন্তা করি তাহলে ডিভির মান কত? 12 বিয়োগ 10 মানে 2 আর কি। আমি একবারে চলক আকার লিখলাম ডিভি, আমরা থিওরি শিখতেছি। এই যে ডিভি পরিমাণের আয়তনের পরিবর্তন হইলে কৃত কাজটা কত সেটা বের করতে বলছে। তোমরা জানো যে কৃত কাজের ফর্মুলা ভাইয়া শিখাইছে দুইটা, যদি চাপের মানটা চেঞ্জ না হয় তাহলে ফর্মুলা হচ্ছে পিডিভি, আর চাপের মানটা যদি চেঞ্জ হয় তাহলে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিডিভি, তাই না? আমার এই জায়গাটাতে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিছি কেন? ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেয়ার কারণ হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিলে আমি আরো ক্ষুদ্র করি একটু, তাহলে তোমাদের বুঝতে পারবে একদম লাগালাগি, একদম কাছাকাছি দুটো, হ্যাঁ একদম লেগে গেছে। খেয়াল করে দেখো তো, এইখানে প্রথম পয়েন্টটার যে চাপ এই জায়গায়, দ্বিতীয় পয়েন্টটার যেই চাপ এই জায়গায়, দুইটাই কি অলমোস্ট সেম জায়গায় না? অলমোস্ট সেম জায়গায়, পার্থক্য থাকলেও দেখা যাবে কি খুবই অল্প পার্থক্য। এর জন্যই ভাইয়া ডিভি নিছি, ছোট আয়তনের পরিবর্তন, কারণ ছোট আয়তনের পরিবর্তন নিলে পয়েন্ট দুইটা এত কাছাকাছি হয়, এই দুইটা পয়েন্টের ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কের মানটা অলমোস্ট একটা মানে হয়। সাপোজ এখানে 20, 30 যে কোনো একটা মান, কাছাকাছি যদি পয়েন্ট নেই দুইটা, তাহলে এই জায়গায় চাপের পরিবর্তনটা খুবই সামান্য, কারণ এই পয়েন্টে যেই চাপের মান, এই নিচের পয়েন্টটার চাপের মান অলমোস্ট একই, কাছাকাছি বলা যায়, কারণ এতটা কাছাকাছি যে পার্থক্যই করতে পারতেছি না, গ্রাফে আঁকার সময় পার্থক্যই বুঝতেছি না, তাই না? সো এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? সমচাপ ঘটনা বলতে পারি, কারণ চাপের চেঞ্জ আছে, বাট এতটা সামান্য চেঞ্জ যে ওই চেঞ্জটাকে আমরা ইগনোর করলাম, ওই চেঞ্জটাকে আমরা উপেক্ষা করলাম। তাই আমরা এই ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করতে পারবো? DW = PdV, তাই না? যদি ছোট দূরত্ব নিয়ে কাজ করি তাহলে এটাকে কি করতে পারি? DW = PdV করতে পারি। এখন এই জায়গায় একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে
এই যে পিডিবি, এটাকে এই গ্রাফের ক্ষেত্রে এতটুকু আয়তনে চেঞ্জের জন্য কৃতকাজ বলতেছি ভাইয়া। এখন এই পিডিবিটাকে গ্রাফে একটু দেখি তো, সে আসলে কে, সে আসলে কি এই আয়তনটা না, এই আয়তনটা কমলা একটা আয়তন দিছি, কমলা একটা আয়তন দিছি, কমলা একটা ক্ষেত্রফল দিছি, সরি গ্রাফে ক্ষেত্রফল, কমলা একটা ক্ষেত্রফল দিছি, এই ক্ষেত্রফলটা না। এই ক্ষেত্রফলটা কেমনে ভাইয়া বললাম, কারণ দেখো তো এই যে এইটাকেই জুম করলে কি কমলাটাকে জুম করলে কি এইরকম একটা জিনিস পাচ্ছ। কমলাটাকে এক পাশে নিয়ে আসলাম, যেটার দৈর্ঘ্যের মান কত ডিভি, আর যেটার প্রস্থের মান কত, প্রস্থের মান মানে এটার মান কত, এই যে 20 বা পি, তাই না? তাহলে এই দুইটা গুণ করলে কি আসবে, পি ডিভি। পিডিভিটা কি আমরা বলতেছি কৃতকাজ। আবার দেখলাম পিডিভিটা আসলে কে, পিডিভিটা আসলে আমার একটা ক্ষেত্রফল। গ্রাফে পিডিভিটা কি নির্দেশ করে, গ্রাফে পিডিভিটা একটা ক্ষেত্রফল নির্দেশ করে। এই ফর্মুলা আমরা ডিরাইভ করছি, এখন গ্রাফে পিডিভি করে দেখলাম পিডিভিটা অ্যাকচুয়ালি একটা ক্ষেত্রফল নির্দেশ করে। এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পিডিভিটা অ্যাকচুয়ালি আর কেউ না, একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাইলে আমরা কনক্লুশন টানতে পারি, তার মানে কৃতকাজ আসলে কি একটা ক্ষেত্রফল। কৃতকাজটা অ্যাকচুয়ালি কি একটা ক্ষেত্রফল। কার কার ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রফল নিলেই কৃতকাজ হবে না। পি ভার্সেস ভি গ্রাফে, গ্রাফে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল ইকুয়াল টু কি, আয়তন পরিবর্তনে কৃতকাজ, আয়তন পরিবর্তনে কৃতকাজ। তাহলে এইটা আমার একটা নতুন সিদ্ধান্ত, লিখে ফেলো, এই লাইনটা লিখে ফেলো। পি ভার্সেস ভি গ্রাফে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল কি নির্দেশ করে, কৃতকাজ নির্দেশ করে। এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল কি নির্দেশ করে, কৃতকাজ নির্দেশ করে। এটা একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা খুবই খুবই কাজে লাগাবে। আমরা তাহলে কৃতকাজ এখন কয়ভাবে বের করতে পারি, এক ফর্মুলা দিয়ে, ফর্মুলা দিয়ে আবার কয়বার, দুইবার। যদি বল ধ্রুবক থাকে বা বল পরিবর্তনশীল হয়, এই যে বল ধ্রুবক থাকে বা পরিবর্তনশীল হয়। এখন তৃতীয় আর একটা জিনিস শিখলাম, সেটা কি, আমরা কৃতকাজ আরেকভাবে বের করতে পারি। পি ভার্সেস ভি গ্রাফ যদি দেওয়া থাকে আমার এখানে কোনো জায়গায়, পি ভার্সেস ভি গ্রাফের এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল আই কি নিলি কৃতকাজ বের করা যায়। এটা ইন্টিগ্রেশনও লাগবে না, অন্য কিছুই লাগবে না। পি ভার্সেস ভি গ্রাফের ক্ষেত্রফল বের করতে পারলে, ক্ষেত্রফল কেমনে বের করে, চতুর্ভুজের আয়তকার ক্ষেত্রফলের সূত্র জানো, ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গের ক্ষেত্রফলের সূত্র জানো, বাহু স্কয়ার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। আবার একটু পরে সামনে আমি উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র পড়াবো, ঠিক আছে? সো ক্ষেত্রফলের সূত্র আমরা নর্মালি ছোটবেলায় যেগুলো পড়ে আসছি, ওই ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা বের করব ক্ষেত্রফল, বলবো ক্ষেত্রফলটাই কৃতকাজ। তাহলে ক্ষেত্রফলের মান বের করবো, বলবো এটাই কৃতকাজ, যদি গ্রাফ দেওয়া থাকে, যদি গ্রাফ দেওয়া থাকে। সো এইটা আমার একটা কি সিদ্ধান্ত গেল। এখন এই সিদ্ধান্তটাকে কাজে লাগাই দেখো ভাইয়া, একটা ইন্টারেস্টিং জিনিস করি, সেটা হচ্ছে আমরা এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটায় যদি বলে এ থেকে বিতে নিতে কৃতকাজ কত, অর্থাৎ আমার কাছে জানতে চাচ্ছে, এই ঘটনাটা গ্রাফটা দিয়ে আমার কাছে জানতে চাচ্ছে ডাব্লিউ এ বি কত, ডাব্লিউ এ বি এর ভ্যালু কত, এ থেকে বিতে নিতে কৃতকাজ কত, গ্রাফটা এ থেকে বিতে যাবার সময় কৃতকাজ কত। আমি কি করব ছাত্র হিসেবে, আমি গ্রাফ থেকে যদি বের করতে বলে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এ থেকে যেই পয়েন্ট থেকে যেতে হবে সেই পয়েন্টে খাড়া নিচের দিকে এক্স অক্ষের দিকে একটা দাগ টাইনে দিব, বি থেকে খাড়া নিচের দিকে একটা দাগ টাইনে দিব, দিলাম দাগ টাইনে। এরপরে যেই ক্ষেত্রফলটা তৈরি হবে, এই যে এ থেকে এক্স অক্ষের দিকে দাগ টাইনে দিছি, বি থেকে এক্স অক্ষের দিকে দাগ টাইনে দিছি, এরপরে মাঝখানে যে ক্ষেত্রফলটা তৈরি হবে, এই যে আমি যেটাকে কালার করতেছি এখন, যেটাকে কমলা কালার করতেছি, এই ক্ষেত্রফল যেটা তৈরি হয়েছে কমলা কালারের, এই ক্ষেত্রফলটাকে বলবো ডাব্লিউ এ বি, এটাকে বলবো কি ডাব্লিউ এ বি। তাহলে এই ক্ষেত্রফলটা কেমনে বের করবো, এটা পরে। এই শেপটা হয়তো আমরা জানি না, এটা ট্রাপিজিয়ামও না, এটা অন্য কিছু না, কিন্তু আমাদের ম্যাথগুলোতে এই শেপটা যদি ট্রাপিজিয়াম হইতো, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে বলতাম এটাই কৃতকাজ, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত, খুব একটা সুন্দর সিদ্ধান্তে পৌঁছে গেলাম। গ্রাফ দেওয়া থাকলে, কৃতকাজ বের করতে বললে, পি ভার্সেস ভি গ্রাফ দেওয়া থাকলে, আমরা যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে যাবার জন্য কৃতকাজ বের করব, এ থেকে বিতে যেতে কৃতকাজ কত, বা আয়তনের মান ডি থেকে সি বানাতে, আয়তনের মান ডি থেকে সি বানাতে, ডি এর একটা মান দেওয়া থাকবে, সি এর একটা মান দেওয়া থাকবে, আয়তনের মান এত মিটার কিউব থেকে এত মিটার কিউবে নিতে
কৃতকাজ কত, তাহলে আমি কি করব, এটা থেকে খাড়া এক অক্ষের দিকে টান দিব, এটা থেকে খাড়া এক অক্ষের দিকে টান দিয়ে দিব, যেই আবদ্ধ ক্ষেত্রফলটা তৈরি হবে সেই ক্ষেত্রফলটাকে আমরা বলবো কি কৃত কাজ, সেই ক্ষেত্রফলটাকে বলবো কি কৃত কাজ। তাহলে আমার আরেকটা সিদ্ধান্ত পেয়ে গেলাম, মানে এই যে সিদ্ধান্তটাই আমরা জাস্ট এখানে বাস্তবায়ন করে দেখলাম, ঠিক আছে। এই সিদ্ধান্ত আরেকটা সিদ্ধান্ত না, ওইটাই থার্ড সিদ্ধান্তটাই, ওইটাই আমরা এখানে প্রায়োগিকভাবে দেখলাম, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বের করলেও কৃতকাজ বের হয়ে যায়। ওকে, তাহলে আমাদের এই পার্টটা ডান, এই পার্টটাই আমি মাত্র পড়াইছি, যে এখানে যে জিনিসগুলি লেখা এগুলি আমি মাত্র মুখে মুখে পড়াইছি, যে এরিয়া এগুলো এ বি সি ডি, মানে আমি যেটা দেখাইছি একটু কমলা কালার দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই যে এই বেসিকটা পড়ার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা ম্যাথে ঢুকবো, ঠিক আছে। ইম্পর্টেন্ট, খুবই ভালো, মনোযোগ সহকারে শোনো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র খুবই সিম্পল, তাও এই সূত্রটা যদি নাও শিখাইতাম তোমরা নিজেরা জানো, কিন্তু জানতা না এটা একটা সূত্র। তোমরা যারা যারা এই চ্যাপ্টারটা প্রথম পড়ছো তারা এই সূত্রটা না শিখে থাকলেও তোমরা নিজেরাও জানো যে এই জিনিসটা ঘটে, কিন্তু তোমরা জানতা না এটাই একটা সূত্র হিসেবে আছে। কোন একটা বস্তুকে তাপ দিলে তোমার স্বাভাবিক মনে চিন্তা করো, ফিজিক্স বাদ, স্বাভাবিক মনে চিন্তা করো কি হবে। কোনো একটা এইরকম বক্স আছে, এই বক্সের মধ্যে গ্যাস রাখা আছে, উপরে পিস্টন আছে, এটাকে তাপ দিলে কি হবে, স্বাভাবিক মনে চিন্তা করো, ফিজিক্স বাদ, ফিজিক্সের কথা ভুলে যাও, নর্মালি কমন সেন্স হিসেবে চিন্তা করো। স্বাভাবিকভাবে কোনো একটা বস্তুকে যদি তাপ দিই তাহলে আমরা নর্মালি দুইটা ঘটনা দেখব। প্রথমত এখানে কি হচ্ছে, একটা প্রসারণ হইতেছে। যদি এখানে পিস্টনটা নরমক্ষম হয়, এখানে তাপ দিলে গ্যাস তো আর জায়গায় থাকবে না, একটা জায়গা সে বেশি নিবে। তোমরা 9-10-এ পড়ছো এটা, যে কোনো কঠিন পদার্থে তাপ দিলে আয়তনের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ হয়। তরলেও দেখছো, বায়বীয় পদার্থ দেখছো, বায়বীয় পদার্থ আছে, যদি এখানে তাপ দিয়ে একটা প্রসারণ হবে, তাহলে এই জিনিসটা তোমরা জানো, এই জিনিসটা কিন্তু নতুন পড়া না। তারপর দ্বিতীয়ত, কোন একটা বস্তুকে তাপ দিলে সেই বস্তুর কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পায় না, তাপ দিলা, আগুন দিলা, তাপমাত্রা বৃদ্ধি পায়, এটাও কিন্তু তোমরা জানো না, এটা তোমাদের অজানা কিছু না, এটাও তোমরা আলাদা করে জানো। তাহলে এই কথা দুইটাই কিন্তু ভাই এখানে লিখছে, কোন একটা সিস্টেমকে তাপ দিলে আয়তন বৃদ্ধি পাইতে পারে আর তাপমাত্রা বৃদ্ধি পাইতে পারে, আয়তন বৃদ্ধি পাইতে পারে আর তাপমাত্রা বৃদ্ধি পাইতে পারে। এখন তাপ দিলাম, আমি দিলাম কি তাপ কি একটা শক্তি, তাপ হচ্ছে একটা শক্তি। আমি একটা জিনিসকে শক্তি দিলে এইটা তো রূপান্তরিত হবে। শক্তির ধর্ম, শক্তি কি সৃষ্টি করা যায়, ধ্বংস করা যায় না, এক উপায় থেকে আরেক উপায়ে রূপান্তর করা যায়। তোমরা শক্তির নিত্যতা সূত্র পড়ছো, তাই না? তাহলে এই শক্তিটা, তাহলে আয়তন বৃদ্ধি পাইছে, আয়তন বৃদ্ধি পাইলে শক্তিটা কই গেল, শক্তিটা হচ্ছে কাজ করলো, কাজেরই একক যেটা, শক্তির একক সেটা না, তার মানে এটা একটা কাজ করলো এক। তাপমাত্রা যখন বাড়ে, তাপমাত্রা তো আর কাজ না, তাহলে তাপমাত্রাটা কেমনে বলো, তাপমাত্রাটা বাড়ে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের জন্য। মানে এটা হচ্ছে শক্তির মাধ্যমে, শক্তির নিত্যতা সূত্র, যেহেতু শক্তির নিত্যতা সূত্র অনুসারে শক্তি কি হওয়া যাবে না, সৃষ্টি হওয়া যাবে না, ধ্বংস হওয়া যাবে না, এক উপায় থেকে আরেক উপায়ে স্থানান্তর হইতে হবে। তুমি যদি শক্তি দাও এখানে, তোমার কাছে মনে হবে শক্তি ধ্বংস হয়ে গেছে, শক্তি ধ্বংস হয়ে এখানে তাপমাত্রা বাড়াইছে আর প্রসারণ হয়েছে, না, শক্তি অ্যাকচুয়ালি রূপান্তরিত হয়েছে। কি রূপান্তর হয়েছে, এই যে তাপ শক্তিটা রূপান্তর হয়েছে, এখানে প্রসারণ করছে, প্রসারণ হইলে কি হয়, যান্ত্রিক শক্তি, তাই না? তাপ শক্তিটা প্রথমত এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, এক। দুই নাম্বার, তাপ শক্তিটা এখানে আরেকটা জিনিস করছে, সেটা কি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে। অভ্যন্তরীণ শক্তিটা জিনিসটা কি, এই যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি, এখানে কি অণুপরমাণু আছে না, অণুপরমাণু আছে। এই যে গ্যাসের অণুপরমাণুগুলো, এরা কি স্থির থাকে না, এদের রৈখিক একটা গতি আছে, এদের কৌণিক একটা গতি আছে, এদের ঘূর্ণন একটা গতি আছে। সো অনেক ধরনের গতি কি তাদের মধ্যে বিদ্যমান। এই যে গতি, এই গতিশক্তিগুলোর সমষ্টি বা সাম হিসাবে আমরা অভ্যন্তরীণ শক্তিকে নিতে পারি। অভ্যন্তরীণ শক্তি বেসিক্যালি একটা লং টার্ম, একটা অনেক বড় টার্ম, কিন্তু আমাদের আলোচনার জন্য এত ডিটেলসে যাওয়া লাগবে না। ইন্টারনাল এনার্জি আমরা এভাবে মনে রাখবো, আমাদের বইগুলোতে এভাবেই ডেফিনেশন দাও। একটা সিস্টেমের যে অণুপরমাণুগুলো আছে, সেই অণুপরমাণুগুলোর মধ্যে বিদ্যমান যত ধরনের গতিশক্তি, রৈখিক, কৌণিক, ঘর্ষণ, ঘূর্ণন, যত ধরনের গতিশক্তি আছে, সেই গতিশক্তিগুলোর সমষ্টিকে আমরা বলবো কি, আমাদের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে প্রকাশ করি। এই ইউটার পরিবর্তন যদি লিখি তখন লিখবো কি, ডেল ইউ। যদি পরিবর্তন লিখি, কেন বলতে পারো যে ভাই ডেল ইউ লিখতে হচ্ছে, ইউ না লিখে? বেসিক্যালি এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে আমাদের ধরো বঙ্গোপসাগর, এই সাগরে তো পানি আছে, তাই না? পানি আছে, কতটুকু পানি আছে কাউরি যদি বলতে বলে বের করতে পারবে না, কারণ এই জিনিসগুলো মাপাটা অনেক কঠিন ব্যাপার। কিন্তু বঙ্গোপসাগর থেকে তুমি একটা 1 লিটার পানির বোতল ডুবাই 1 লিটার পানি তুলে নিলা, ধরে নিচ্ছ এটা তুমি বন্ধুদের দেখাবা ঢাকায় এসে, সো তুলে নিয়ে ডুবাইয়ে তুমি এটা নিয়ে আসলা, তাহলে তুমি এতটুকু বলতে পারো না
বঙ্গোপসাগরে আগে যদি পানি থাকে এক্স পরিমাণ, আমি 2 লিটার পানি সরাই নিয়ে আসছি, তাহলে এখন আছে এক্স মাইনাস 2 লিটার পরিমাণ, তাই না? মানে তুমি কতটুকু চেঞ্জ করছো এটা তুমি শিওর, বাট তুমি কতটুকু আছে টোটাল সেটা তুমি জানো না। তেমনি অভ্যন্তরীণ শক্তি, এখানে তো অসংখ্য অনুপরমাণু আছে, ওর গতিশক্তি কত, ওর শক্তি 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 কত, এই শক্তিগুলো যোগ করা কি তোমার পক্ষে সম্ভব না। এই শক্তিগুলো যোগ করা তোমার পক্ষে সম্ভব না। কিন্তু তুমি এটা জানো যে তুমি এক্সট্রা শক্তি, ধরো মাম পানি 2 লিটার এক্সট্রা ঢাললা, অথবা 2 লিটার তুমি এক্সট্রা নিয়ে নিলা, এই জিনিসটা তুমি জানো যে কতটুকু এক্সট্রা তুমি দিছো বা কতটুকু এক্সট্রা সরাইছো। দ্যাট মিনস আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাপতে পারি, কিন্তু অভ্যন্তরীণ শক্তি কত সেটা আমাদের পক্ষে মাপা সম্ভব না বাস্তবিকভাবে, কারণ এই জিনিসটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাই আমরা এই জায়গাগুলোতে ডেল ইউজ করব। কোনো একটা বস্তুতে, ধরো আমি বললাম যে এই যে বইটা আছে, এই বইয়ে তাপ কত, এই বইটার মধ্যে তাপের পরিমাণ কত, এই জিনিসটাকে আমরা বের করতে পারবো? তাপের পরিমাণ বের করতে পারবো না। কিন্তু যদি আমি এটাকে হিট দিই, আমি যদি জানি যে এটার তাপমাত্রা আগে ছিল এত, পরে হয়েছে এত, তাহলে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা ফর্মুলা ইউজ করে কিন্তু ওর তাপের কতটুকু তাপ আমি এক্সট্রা দিছি সেটা জানতে পারবো, তাই না? ফ্রিজে যদি রেখে তাপ ঠান্ডা হয়ে যায় বইটা, তাহলে এম এস ডেল থিটা দিয়ে আমি ওর মধ্যে কতটুকু তাপ সরে গেছে, ওর থেকে কতটুকু তাপ ছেড়ে দিছে সেটা জানতে পারবো, কিন্তু ওর মধ্যে মোট তাপের পরিমাণ যেটা সেটা কিন্তু আমরা জানতে পারবো না। তাই আমরা এই জায়গাগুলোতে ম্যাথ করার জন্য কি করব? ম্যাথ করার জন্য আমরা ডেল সহ টার্মগুলো ইউজ করব, ডেল সহ টার্মটা ইউজ করব। তাহলে ডেল কিউ, যেই তাপটা আমরা দিছি, যে এটা কি করে? ডেল ইউ তৈরি করে আর ডেল ডাব্লিউ করে। তার মানে এটা কিন্তু শক্তির নিত্যতা সূত্রই ব্যবহার বলতে গেলে, তাই না? এটা শক্তির নিত্যতা সূত্রের একটা রূপ না বলতে গেলে। দেখো, যেই পরিমাণের শক্তি আমি দিছি সেই পরিমাণের শক্তির কিছুটা আমার অভ্যন্তরীণ শক্তি বাড়াইছে, যেটা আসলে কিসে ভূমিকা রাখছে? তাপমাত্রার বৃদ্ধিতে ভূমিকা রাখছে। অভ্যন্তরীণ শক্তি বাড়লে তাপমাত্রা বৃদ্ধি হয় কেন? কারণ অভ্যন্তরীণ শক্তি কি সার্বিক গতিশক্তি বলতে পারি। এখন সে যদি ছোটাছুটি বাড়ে, ধাক্কাধাক্কি বাড়ে পাশের মানুষের সাথে, পাশের অণুগুলোর সাথে, ধাক্কাধাক্কি করলে কি হয়? ধাক্কাধাক্কি করলে কি হয়? কিছু পরিমাণের তাপ উৎপন্ন হয়, তাপমাত্রা একটু গরম হয় না একজন আরেকজন? সো আলটিমেটলি যদি ধাক্কাধাক্কি সে করে, তখন এটা কি হয়? তাপমাত্রা তৈরিতে বা তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই আমরা মেয়রের প্রকল্পে দেখব ইউ আর টি পরস্পরের সাথে সম্পর্কিত। ইউকে যদি বাড়াই টি ও বাড়ে, ইউকে যদি কমাই টি ও কমে। এটাকে বলে মেয়রের প্রকল্প, একটু পরেই আসতেছে এই জিনিসটা। তাহলে ডেল কিউ এর একটা অংশ তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে, যেটা ডেল ইউ, আরেকটা অংশ প্রসারণে ভূমিকা রাখে, সেটা হচ্ছে ডেল ডাব্লিউ। ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। 9-10-এ তোমরা যেই জিনিসগুলো পড়ছো সেটা তোমরা ডেল কিউ এর ডেল ডাব্লিউটাও পড়ছো আলাদা করে, ডেল কিউ এর সাথে ডেল ইউ এরটাও কিন্তু পড়ছো। এটা কোথায় পড়ছো? এটা পড়ছো তোমরা মনে করে দেখো, কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্রফল প্রসারণ সহ এই জিনিসগুলো, বা বায়বীয় বস্তুর আয়তন প্রসারণ সহ এই জিনিসগুলো তুমি পড়ছো এই জায়গাটার মধ্যে। আর এটা কই পড়ছো? এটা তুমি পড়ছো ডেল কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, পড়ছো না? আমরাও প্রথমে করাইছি, তাই না? এম এস ডেল থিটা। এই জায়গায় তোমরা পড়ছো কি? এই জায়গায় তোমরা পড়ছো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ব্যাপারটা, অর্থাৎ এটা তাপমাত্রার বৃদ্ধির সাথে ডিল করে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু কোনোটাই অজানা না। সো এই জিনিসটাই আমরা এখন বিগার পিকচারটা দেখতেছি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই এটাই হচ্ছে প্রথম সূত্রটা। এটাকে বাংলা ভাষায় লিখতে গেলে এভাবে লেখা হয়, সিস্টেমে প্রদত্ত তাপ শক্তির অর্থাৎ ডেল কিউ এর কিছু অংশ ডেল ইউ বৃদ্ধি করে এবং বাকি অংশ অবশিষ্ট শক্তি কাজ সম্পাদন করে। অবশিষ্ট শক্তি কি করে? কাজ সম্পাদন করে। এইটাই হচ্ছে এটার বাংলা লেখাটা, ঠিক আছে? তাহলে এই জায়গায় একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা এখন পড়তে যাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে পার্টটা পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড যারাই বলতেছো যে থিওরি পারি ম্যাথ পারি না, তারা না পারার একটা বড় কারণ হচ্ছে এই জিনিসটা ভালো না বোঝা। এই জিনিসটা ভালো বুঝলে এই চ্যাপ্টারে আজকের ক্লাসে যেই ম্যাথগুলো করবো এগুলো যোগ বিয়োগের ম্যাথ, সব যোগ বিয়োগের ম্যাথ। যোগ বিয়োগ ছাড়া গুণ করতে হবে না। আমি বললাম বেশিরভাগই যোগ বিয়োগ, পি ডেল ভিটা জাস্ট একটু গুণ করতে হতে পারে, বাট বাকি সব যোগ বিয়োগ, যোগ বিয়োগ সব যোগ বিয়োগ। ভাগেও যাইতে হবে না, গুণেও যাইতে হবে না, যোগ বিয়োগ অলমোস্ট। সো যোগ বিয়োগের সময় আমাদের প্লাস মাইনাস নিয়ে ঝামেলা বাঁধায় ফেলো। ডেল কিউ, ডেল ইউ, ডেল ডাব্লিউ এর চিহ্নের প্রথা আছে। ভেক্টর যখন আমরা পড়ি, ধরো সাপোজ ডান দিকে একটা বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড, বাম দিকে সাপেক্ষে ওই বস্তুটার বেগ কত? -2 না? কোন একটা বস্তু ডান দিকে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তুমি বাম দিকে প্লাস ধরছো, তুমি বাম দিকে পজিটিভ ধরছো, তাহলে এই বস্তুটার বেগ কত বলবা? -2 মিটার পার সেকেন্ড বলবা না? বলবা। ভেক্টরের ক্ষেত্রে আমাদের কিন্তু এই স্বাধীনতাটা আছে। ডান দিকে প্লাস ধরলে বাম দিকের জিনিস মাইনাস, বাম দিকে প্লাস ধরলে ডান দিকের জিনিস মাইনাস। এই যে শক্তি, কাজ, এরা কি রাশি? এরা কি রাশি? স্কেলার না ভেক্টর? এরা স্কেলার না ভেক্টর? শক্তি বা কাজ এরা সবাই ভেক্টর রাশি, সরি স্কেলার রাশি। এরা সবাই
স্কেলার রাশি। 9 10-এ পড়ছো না কাজ শক্তি ক্ষমতা অধ্যায়, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে পড়ছো না কাজ শক্তি ক্ষমতা, তিনটাই কি রাশি? স্কেলার রাশি। যদি এরা ভেক্টর রাশি হইতো তাহলে আমার প্লাস মাইনাস শিখাই লাগতো না আলাদা করে, তখন আমার স্বাধীনতা থাকতো, আমি ডান দিকে প্লাস ধরলে বাম দিকে মাইনাস, আমি বাম দিকে প্লাস ধরলে ডান দিকে মাইনাস, তাই না? এইভাবে কাজ করতে পারতাম। কিন্তু এরা স্কেলার রাশি, স্কেলার রাশিতে তুমি চাইলেই প্লাস বলতে পারো না, চাইলেই মাইনাস বলতে পারো না, এগুলোর নিয়ম আছে, প্লাস কি মাইনাস কি এটা নিয়ম আছে, তাই না? তো এই জায়গাটার মধ্যে কিন্তু ব্যাপারটা বোঝার যে আমার ডেল কিউ প্লাস বললে কি বুঝবো, ডেল কিউ মাইনাস বললে কি বুঝবো, এন্ড এই জিনিসগুলোর একদম এস্টাবলিশড। এগুলো এমন না যে আমি আমার ইচ্ছা মতন প্লাস মাইনাস দিতে পারবো, যেটা ভেক্টরের ক্ষেত্রে দিতে পারতাম, ডান দিকে চাইলেই প্লাস ধরতে পারি, বাম দিকে চাইলেই প্লাস ধরতে পারি। এই জায়গাটা এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই চার্টটা একটু লিখে ফেলো আগে আগে এই চার্টটা, এই পেজে কি কি লিখবা এটা একটু বলে দিই, তারপরে আমরা এই চার্টটা পড়াচ্ছি, একটু লিখে ফেলো আগে। এইটা লিখবা, এই যে এই সূত্রটা পরিচয় সহ এই চার্টটা লিখবা, এই চার্টটা লিখবা, এই দুটো জিনিস, এটা লিখবা, এই চার্টটা লিখবা, এটা লিখবা, এই চার্টটা লিখবা, এন্ড এটাও লিখে ফেলো। আচ্ছা এইটা লাগবে না, এটা লিখতে সময় লাগবে বেশি, এটা লাগবে না, স্লাইড দিয়ে দিব আমি, স্লাইড দিয়ে দিলে স্লাইড থেকে দেখে নেবে, এইটা আর এটা লিখে ফেলবা, এই দুটো জিনিস লিখে ফেলো, ম্যাথের জন্য কাজে লাগবে, এই দুটো জিনিস একটু লিখে ফেলবা, ম্যাথের জন্য কাজে লাগবে। লিখলে বইলো, আমাকে লিখলে বইলো। লিখলে বইলো, এই পর্যন্ত লিখলে বইলো। সাবিল বলছো ডান, জায়েদ বলছো পরিবেশ সিস্টেমের উপরে কেমনে কাজ করে, আমি দেখাচ্ছি, আমি এখন দেখাচ্ছি, এটা জাস্ট লিখো, লেখার পরে আমি বলতেছি। ওকে খেয়াল করো, দেখো এখন এই জায়গাটার মধ্যে আসি, আমি বলছি যে অলরেডি ভেক্টরের ক্ষেত্রে তোমরা চাইলে F = -2 নিউটন যদি লেখো তাহলে বোঝা যাচ্ছে যে দিকে প্লাস ধরা হয়েছে তার সাপেক্ষে বিপরীত দিকে প্লাস যেদিকে ধরা হয়েছে তার বিপরীত দিকে বল হচ্ছে 2 নিউটন, তাই না? এটা কেন দেখতে পাচ্ছি, কারণ এটা ভেক্টর রাশি, হ্যাঁ এটা ভেক্টর রাশি। কিন্তু এই জায়গায় যদি আমি তোমাকে বলি ডেল কিউ = -2 জুল, এটা বললে তুমি কি বুঝবা? এটা বললে কি তোমার হবে যে দিকে প্লাস ধরা হয়েছে তার বিপরীত দিকে 2 জুল তাপ দেওয়া হয়েছে, এটা বললে কিন্তু হবে না। তাহলে এই ক্ষেত্রে এই -2 জুল কি বোঝায়? এই ক্ষেত্রে এই -2 জুল বোঝায় যে আমার যে সিস্টেমটা আছে, মানে যে গ্যাসটা আছে সেইটাতে তুমি তাপ দেও নাই, বরং সেটা থেকে তুমি তাপ নিয়ে নিছো। কত জুল? 2 জুল। এখন বাস্তবে এটা কেমন হতে পারে? খুবই সিম্পল। তুমি যদি তাকে তাপ দাও, অর্থাৎ তুমি যদি তাকে গরম করো, বর্তমানে ফিগারটা যে অবস্থায় আছে এই অবস্থায় সে তাপ দিবে না নিবে? ফিগার দেখে বোঝা যায় সে তাপ নিচ্ছে, সে তাপ গ্রহণ করতেছে, গ্যাস তাপ নিচ্ছে, কারণ তাপ দেওয়া আছে, তাপের একটা উৎস দেওয়া আছে। তুমি যদি তার সাথে তাপ গ্রাহকের একটা উৎস, অর্থাৎ তুমি যদি তার ফ্রিজের মধ্যে ভরে রাখো, এই গ্যাসটাকে ধরো সিস্টেমটাকে ফ্রিজের মধ্যে ভরলা, ফ্রিজিং করলা, ফ্রিজের মধ্যে ভরলে এই যে 2 জুল, এই 2 জুল তাপ কি সে নিবে না আরো ছেড়ে দিবে? সে আরো ছেড়ে দিবে। তাহলে এই জায়গাটা দেখলে তোমার বুঝতে হবে, ও আচ্ছা এটা ফ্রিজে ভরা হয়েছে বা হিমাগারে রাখা হয়েছে, কিছু একটা হয়েছে এই জায়গায়, তাই না? এরকম টাইপের কিছু, সে তাপ ছেড়ে দিছে, তাই না? আচ্ছা তাহলে প্লাস হইলে বুঝবা যে এই আগুন দিছি, আর মাইনাস হইলে বুঝবা ফ্রিজে ভরছি। জাস্ট কথার কথা, ফর এক্সাম্পল, জাস্ট মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো। অনেকভাবে হইতে পারে, ফ্রিজে না রেখেও তাপ সে ছেড়ে দিতে পারে, ঠিক আছে? কিন্তু আমি জাস্ট মনে রাখার জন্য বলতে চাচ্ছি প্লাস হলে তাহলে কি বুঝবো, যেমন এখানে মাইনাস হলে বুঝছি প্লাস যেদিকে ধরা হয়েছে তার বিপরীত দিকে 2 নিউটন বল দেওয়া, আর এটা মাইনাস হলে বুঝবো ফ্রিজে রাখছি, আর এটা প্লাস হলে বুঝবো তাপ আমি দিছি। মোট কথা গ্যাস যদি তাপ নেয়, সে যদি গ্রহণ করে তাহলে পজিটিভ, আর সে যদি তাপ ছেড়ে দেয় তাহলে নেগেটিভ। লেখা দুইটা আছে। সিস্টেম তাপ গ্রহণ করলে, সিস্টেমকে গ্যাস, গ্যাসটা সিস্টেম তাপ গ্রহণ করলে পরিবেশ থেকে পজিটিভ, সিস্টেম যদি বর্জন করে তাহলে নেগেটিভ। ডেল ইউ, এবার আসি ডেল ইউ খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। ডেল ইউ এর মেইন ফর্মুলা হচ্ছে ইউএফ - অর্থাৎ শেষ অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি অভ্যন্তরীণ শক্তি। এইটা যদি প্লাস হয় তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া, ইউএফ গ্রেটার দেন ইউআই হইলেই তো এটা প্লাস হওয়া সম্ভব। এইটা যদি বড় হয়, এইটা যদি ছোট হয়, তবেই তো প্লাস আসা সম্ভব। দ্যাট মিনস কি, শেষটা যদি বড় হয় আদিটার তুলনায়, তাহলেই ডেল ইউ কি প্লাস। তার মানে কি? তার মানে শেষ বড় হওয়া মানে কি, আগে ছোট ছিলাম পরে বড় হইছি, দ্যাট মিনস বৃদ্ধি পাইছি।
তাহলে ডেল ইউ প্লাস হবে যখন সিস্টেমের অভ্যন্তর শক্তি বৃদ্ধি পায়, কারণ এটার মেইন ফর্মুলা হচ্ছে ডেল ইউ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই, ইউএফ মানে ফাইনাল ইউ আর ইউআই মানে ইনিশিয়াল ইউ, ইনিশিয়াল মানে আদি। তাহলে এটা প্লাস আসা মানে শেষটা বড় আদিটা ছোট, মানে বৃদ্ধি পাইছে। আর ডেল ইউ যদি মাইনাস হয়, এটার মান ধরে -2 -10 কিছু একটা, -10 জুল বা কিছু একটা, তাহলে তখন কি বুঝবো? তখন বুঝবো ইউএফটা ছোট, ইউআইটা বড়, ইউএফটা ছোট, ইউআইটা বড়। এটা কখন? এটা হবে যদি হ্রাস পায়। আগে বড় ছিলাম পরে ছোট হয়ে গেছি, আগে বড় ছিলাম পরে ছোট হয়ে গেছি, তখনই ডেল ইউ মাইনাস আসবে। আর তার মানে কি? হ্রাস পাইল। খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কঠিন কিছু না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সিস্টেমের অভ্যন্তর শক্তি হ্রাস পাইলে ডেল ইউ মাইনাস, ঠিক আছে? মেইন ফর্মুলা মনে রাখলে হয় ডেল ইউ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই, তাহলে ওইটার প্লাস মাইনাস বোঝা যায়। এবার আমি আসি এরপরে ডেল ডাব্লিউ। এখন আমি দেখবো ডেল ডাব্লিউ। এখন ডেল ডাব্লিউ এর কথায় আসি। খেয়াল করে দেখো আমার এই ঘটনাটার মধ্যে এই জায়গায় যদি আমি একটা, এই জায়গাটার মধ্যে আমি যদি একটা বক্স রেখে দিই, সাপোজ ধরো এই জায়গায় আমি একটা বক্স রেখে দিলাম, যে কমলা একটা বক্স রেখে দিলাম। এই বক্সটা কি সিস্টেম না পরিবেশ? এই বক্সটা অবশ্যই পরিবেশ, বাইরের জিনিস। এখন গ্যাসটা যখন প্রসারিত হচ্ছে, আমার এই ঘটনার জন্য গ্যাসটা যখন প্রসারিত হচ্ছে, এটাকে কই রাখছে? অ্যাকচুয়ালি পিস্টনের উপরে। এইটা পিস্টনের উপরে থাকলে পিস্টন তো উপরে উঠতেছে, তাহলে এটাও কি লিফটের মতন মনে হবে না? সে লিফটে উঠছে, সে এখন কোথায় চলে আসবে? এই জায়গায় চলে আসবে। মানে এই কমলা বক্সটা আগে ছিল পিস্টনের উপরে নিচের জায়গায়, এখনো পিস্টনের উপরেই আছে, পিস্টন উপরে উঠে গেছে গ্যাসের প্রসারণের কারণে। তাহলে এই বক্সটা এই জায়গা থেকে কোন জায়গায় উঠছে? উপরে উঠছে। তাহলে বক্সটা হচ্ছে পরিবেশ আর সিস্টেম হচ্ছে গ্যাস। তাহলে গ্যাস কি করছে? সিস্টেমের উপরে উঠাইছে না, কোলে নিছে না, উপরে উঠাইছে না। সো সিস্টেম যদি পরিবেশের উপরে কাজ করে, যেমন আমার এই ঘটনাটায় কে কার উপরে কাজ করছে? সিস্টেম পরিবেশের উপরে কাজ করছে, তাহলে আমরা ডেল ডাব্লিউ কে বলবো কি? পজিটিভ। এটা গেল একটা ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যায় আসি। ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ডি ডেল ভি বা পিডিভি পড়ছি না আমরা? পি তো এটা একটা মান, এটা তো চাপের একটা মান, তাই না? ডেল ভি এইটা একটা মান, যদি এই মান, এটা তো মান, এটা তো প্লাস, এইটা যদি প্লাস হয় তাহলে এটা প্লাস, এটা যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাস, তাই না? এটা তো অলওয়েজ প্লাস পি, তাই না? মান থাকলে। তাহলে খেয়াল করে দেখো এইটার সাপেক্ষেও ডেল ডাব্লিউ এর প্লাস মাইনাস যাচাই করা যায়। আমি একটু আগে একটা জিনিস লেখাইছি না তোমাদের, সেটা হচ্ছে ডেল ভি বা ডিভি যদি প্লাস হয় বলবা কি হচ্ছে? ডেল ভি এর ফর্মুলা আছে ভিএফ মাইনাস ভিআই, ঠিক আছে? শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। সো এটা যদি প্লাস হয় তাহলে কি হয়? প্রসারণ। আর এই ডেল ভি যদি প্লাস হয় তাহলে ডেল ডাব্লিউ কি আছে? সেটাও প্লাস আসে, ওকে, এটাও প্লাস। এবার আসি এই জায়গাটার মধ্যে, এইটা যদি মাইনাস হয় তাহলে কি? ডেল ভি মাইনাস হলে কি বোঝায়? এটা বোঝায় যে সংকোচন। আর সংকোচন যদি হয় তাহলে ডেল ডাব্লিউ তখন কি? মাইনাস। তার মানে এইটা আরেকটা ব্যাখ্যা। এটা তো একটা ব্যাখ্যা আছেই, সিস্টেম কাজ করছে পরিবেশের উপরে, সিস্টেম প্রসারিত হয়েছে, পরিবেশ উপরে যা কিছু আছে সেটারে সে উপরে উঠাইছে। একটা ওজন তো আছে তার নিচের দিকে, তাই না? একটা ওজনের কারণ, ওজন মানে একটা বল আছে এফ, আর এখানে একটা এক্সও আছে, একটা এক্স, পরিবেশ উপরের দিকে উঠছে, ও এটা উপরের দিকে উঠছে, এক্স, এফ ইন্টু এক্স করলে এখানে একটা কৃত কাজ আছে, এভাবেও বুঝতে পারো এক। আর আমি সহজভাবে সাজেস্ট করি এইভাবে বুঝা, সিস্টেম প্রসারণ হয়েছে ডেল ডাব্লিউ প্লাস, সিস্টেম সংকোচন হয়েছে ডেল ডাব্লিউ মাইনাস। এই যে এই ব্যাখ্যাটা। তাহলে এখন থেকে এটার সাথে এইভাবেই মনে রাখতে পারো, এইটা কখন? যদি প্রসারণ হয়। এইটা কখন? যখন সিস্টেম সংকোচন হয়। খুব সহজে মনে রাখতে পারবো, দুইটাই মনে রাখবা, ঠিক আছে? সিস্টেম যদি কাজ করে পরিবেশের উপরে, উদাহরণ দেখাইলাম, সিস্টেম পরিবেশের উপরে কাজ করছে, প্রসারণ। এখন পরিবেশকে যদি কাজ করে সিস্টেমের উপরে তাহলে সংকোচন। এখন বলতে পারো ভাই আপনি তো সিস্টেম পরিবেশের উপরে কাজ করে বক্স দিয়ে দেখাইলেন, এবার পরিবেশ সিস্টেমের উপরে কাজ করে এরকম একটা দেখান। ওইটা দেখাইতে হইলে দেখো, খেয়াল করো, আপাতত মনে রাখো অ্যানিমেশনটা রিভার্স কাজ করতেছে, উল্টা কাজ করতেছে। আমি ওপর দিকে এত ভারী একটা বস্তু রাখলাম, ধরো সাপোজ এটা 500 কেজি একটা বস্তু, সাপোজ কথার কথা। তাহলে 500 কেজি হইলে পিস্টন তো তার উপরে উঠে যাচ্ছে, কিন্তু ওয়েট কার বেশি? 500 কেজি। ও দেখা যাবে ও আরো জাতা দিয়ে তারে আরো বেশি নিচে নামায় ফেলছে।
যাতা দিয়ে দেখা যাবে আরো নিচে নামা হয়েছে, পিস্টনটা দেখা যাবে এই জায়গায় এসে আটকায় রয়েছে, কারণ এর এত ওজন, এত বড় ওজন, সে নিচে যাতা দিয়ে রেখেছে। তাহলে 500 কেজির এই জিনিসটা কি পরিবেশ না সিস্টেম? পরিবেশ। গ্যাসটা কি সিস্টেম না পরিবেশ? সিস্টেম। তাহলে এই 500 কেজিটা চাপ দিয়ে পিস্টন সহ তাই নামায় রাখছে না? নামায় রাখছে। তাহলে এই পরিবেশটা কি করছে? সিস্টেমের উপরে কাজ করছে। সো এইভাবেও মনে রাখতে পারো, এই যে ঘটনা দিয়ে আমি যদি বুঝাই, ঠিক আছে? ওকে, তাহলে প্রসারণ সংকোচন দিয়ে বুঝাইলাম, ঘটনা দিয়ে বুঝাইলাম, দুইভাবেই বুঝাইলাম, ঠিক আছে? কিভাবে সিস্টেম পরিবেশের উপরে কাজ করে, পরিবেশ সিস্টেমের উপরে কাজ করে, ঠিক আছে? দুইটাই বুঝাইলাম আলাদা করে। ওকে, তাহলে এই জায়গাটা আমরা বুঝছি। ফারহানও যুক্ত হয়ে গেছে অলরেডি, থ্যাংক ইউ ফারহান। ফারহানও আমার এই জায়গাটার মধ্যে কিউএন এর কাজটা করে দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইবার আমরা আশা করি পুরো জিনিসটা বুঝে গেছি। ওকে, তাহলে আমরা এবার চলে যাই এরপরে, আমরা এরপরে এই ম্যাথটা একটু তুলে ফেলো তো, 30 সেকেন্ড সময়, একদম বাচ্চা ম্যাথ, এটা একটু তুলে ফেলো 30 সেকেন্ড সময়, খুবই দ্রুত। এগুলো ওয়ার্ম আপ ম্যাথ, এগুলো পড়াচ্ছি জাস্ট বেসিক ক্লিয়ার হওয়ার জন্য। এই ম্যাথটা একটু তুলে ফেলো 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়। এই ম্যাথটা একটু তুলে ফেলো 30 সেকেন্ড সময়। এই ম্যাথটা একটু তুলে ফেলো 30 সেকেন্ড সময়। তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো 30 সেকেন্ড সময়। এন্ড জানাইও কিন্তু আমাকে তোমরা বড় ক্লাস করতে রেডি কিনা। আমি কিন্তু নিতে রেডি, এখন তোমরা রেডি হইলেই আমি এটা বড় ক্লাস নিব। এই ম্যাথটা একটু তুলে ফেলো দ্রুত, এটা একদম বাচ্চা ম্যাথ। এরপরে একটা তুলনামূলক একটু মোটামুটি ম্যাথ পড়বো, বাট এরপরে আরো কয়েকটা ম্যাথ আসতেছে কনসেপচুয়াল, ঠিক আছে? এই ম্যাথটা একটু দ্রুত তুলে ফেলো। তোলা হইলে আমাকে বইলো তুলসী, তোলা হলে আমাকে বইলো তুলসী। রোজি, রচি, জাভিদ রেডি, পুষ্প রেডি, মেহজাবিন মাহি রেডি। ওকে ফাইন, আশা করি তোমরা তুলে ফেলছো এই ম্যাথ। আচ্ছা, তাহলে এখানে কি বলা আছে? তাপগতিবিদের একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভর গ্যাসের চাপ এমনভাবে পরিবর্তন হলো যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো ও গ্যাসের উপরে 8 জুল কাজ হলো। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? তাহলে এখানে খেয়াল করে দেখো, গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো, এটা দেওয়া আছে না? 20 জুল তাপ ত্যাগ করছে, মানে সিস্টেম কি করছে? তাপ নিছে না তাপ দিছে? তাপ দিয়ে দিছে। দ্যাট মিন্স আমার এখানে ডেল কিউ দেওয়া আছে, এন্ড ডেল কিউ এর ভ্যালু কত? -20। কেন মাইনাস দিলাম ভাইয়া? কারণ সিস্টেম কিন্তু তাপ নেয় নাই, বরং দিয়ে দিছে, মানে সিস্টেমটা ফ্রিজে রাখার মতন একটা কিছু হয়েছে, তাই না? গ্যাসের ওপর 8 জুল কাজ করা হলো, অর্থাৎ গ্যাস তো সিস্টেম, তাহলে সিস্টেমের ওপরে কাজ করেছে। সিস্টেম করছে না, সিস্টেম যদি করতো তাহলে প্লাস বলতাম, সিস্টেমের ওপরে করা হয়েছে। তাই মানে এই যে এই পরিমাণটা ডেল ডাব্লিউ দেওয়া আছে, ডেল ডাব্লিউ দেওয়া আছে কত? -8 জুল। তো এই যে প্লাস মাইনাস গুলা আইডেন্টিফাই করতে পারলে কিন্তু আমার ম্যাথ ডান। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে, অর্থাৎ আমার ইউআই দেওয়া আছে, ইউআই যদি 30 জুল হয়, চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? ইউএফ কত? খুবই ইজি ম্যাথ, খুব দ্রুত করে ফেলতে পারবো এগুলো, এগুলো একদম বাচ্চা ম্যাথ। ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, সূত্র লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমি আচ্ছা ডেল ইউটাকে ভাঙাই লিখি, তাইলে সুবিধা হয়। ডেল ইউটাকে ভাঙাই লিখি, ইউএফ মাইনাস ইউআই লিখলাম, অ্যান্ড ভ্যালুগুলো বসাই। ডেল কিউ এর জায়গায় আমি ভ্যালু বসাবো -20, ডেল ডাব্লিউ এর জায়গায় আমি ভ্যালু বসাবো -8, অ্যান্ড ইউআই এর জায়গায় আমি ভ্যালু বসাবো 30। তাহলে ইউএফ আমি বের করব, একবারে ক্যালকুলেটরে করে ফেলবো, একদম ইজি ম্যাথ, তেমন কঠিন কিছু না। -20 -8 এদিকে আসলে -12। তো আলটিমেটলি এই জায়গা থেকে আমরা মুখে মুখেই করা যায়। ইউএফ ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ, তো -20 -8। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমি দেখতেছি আমার এখানে রেজাল্ট আসছে 18 জুল। তোমরা মিলায় দেখো এই 18 জুল আসে কিনা। হ্যাঁ, ঠিক আছে, 18 জুল। অনেকেই অ্যান্সার দিছো, 18 18 18। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 18 জুল। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা জাস্ট কিছুই না, একদম ওয়ার্ম আপ, সহজ একটা ম্যাথ। বাট স্টিল এই ম্যাথটা কিন্তু আমি বলবো যে একটা কনসেপ্ট বুক থেকেই নেওয়া, অর্থাৎ অ্যাডমিশনের কনসেপ্ট বুক থেকেই নেওয়া। এই টাইপের ম্যাথগুলো কিন্তু টুকটাক তোমার এমসিকিউতে কাজে লাগতে পারে। ডিউ অ্যাডমিশন টেস্টে বেসিক্যালি এই টাইপের ম্যাথগুলো লাগতে পারে। কেন? কারণ এগুলো মুখে মুখে করা যায়, ক্যালকুলেটর ছাড়া করা যায়, তাই। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা হয়ে গেলে এবার আমরা চলে যাই আমাদের এরপর একটু তুলনামূলক কঠিন ম্যাথগুলোর দিকে আগাই। তাহলে এই ম্যাথটা আমরা এভাবে করলাম।
যে এই ম্যাথটা এভাবে ভাঙায়ও করতে পারো কেউ, এই যে ডিইউ এভাবেও করতে পারো, অথবা একবারে আমার মতন করে করতে পারো, ডি দাও ডেল দাও কোনো সমস্যা নেই, একই কথা। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই ম্যাথটা আমার হয়ে গেল। এই ম্যাথটা দেখি, এটাও সহজই ম্যাথ, কুমিল্লা বোর্ড 2005 সালে আসা। এই ম্যাথটা একটু 30 সেকেন্ড সময় একটু তুলে ফেলো দ্রুত। এই ম্যাথটা 30 সেকেন্ড সময় একটু তুলে ফেলো দ্রুত, 30 সেকেন্ড সময় একটু দ্রুত তুলে ফেলো। এটা সহজ ম্যাথ, এটাও কঠিন না, এটাও সহজ ম্যাথ, দ্রুত তুলে ফেলো এটা। এরপরেরটা মোটামুটি একটু একটু টুইস্ট আছে, এরপরেরটাতে এটা সহজই, এটা দ্রুত তুলে ফেলো। তোলা হইলে আমাকে বইলো, তোলা হইলে আমাকে বইলো। তোমরা তুলতে তুলতে আমি প্রশ্নটা একটু পড়ি। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায় এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, সিস্টেম কর্তৃক পরিবেশের ওপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে পরিবেশ থেকে কি করছে সিস্টেমটা? 800 জুল তাপ শক্তি শোষণ করছে। সিস্টেম নিছে নাকি সিস্টেম দিছে? সিস্টেম নিছে, রাইট? দ্যাট মিন্স এখানে ডেল কিউ, এটা কি দেওয়া? 800 জুল। এটা কি দিব, প্লাস না মাইনাস? অবশ্যই এটা আমরা প্লাস দিব, তাই না? কারণ সিস্টেম পাইছে। এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, তাহলে এটা কি দেওয়া আছে? ডেল ইউ। প্লাস না মাইনাস? প্লাস 500। কেন? কারণ 500 প্লাস হবে, কারণ আমার এখানে অন্তস্থ শক্তি কি বৃদ্ধি পাইছে, রাইট? বৃদ্ধি পাইছে। বলছে যে পরিবেশের ওপর সিস্টেম কর্তৃক পরিবেশের ওপর সম্পাদিত কাজ, দ্যাট মিন্স ডেল ডাব্লিউ জানতে চাইছে। খুবই ইজি ম্যাথ, দেখছো কুমিল্লা বোর্ডে কত সহজ ম্যাথ আসছে, তোমাদের অ্যাসাইনমেন্টের চেয়ে কঠিন ম্যাথ দেয়। ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। সো আমরা আস্তে আস্তে সহজ করতে করতে পরে কঠিনের দিকে যাব, মুখে মুখে করে ফেলা যায়। সো আমি এটা আলাদা করে লিখতেছি না, ক্যালকুলেশনটা 800 ডেল ইউ দেওয়া আছে 500, 800 মাইনাস 500 ইকুয়াল টু 300। ঠিক আছে, তাহলে এই ম্যাথটাও হয়ে গেল। সো এরকম ম্যাথও আসে, খুব সহজ। বাট আমরা একটু এরপরের ম্যাথটা যেটা দেখবো, এটা একটু তুলনামূলক একটু চিন্তা ভাবনা করতে। এরপরেরটা আমি কুইজ রূপে নিব, 2 মিনিট সময় থাকবে এরপরেরটাতে। দেখি কারা কারা এরপরের ম্যাথটা পারো। যারা যারা এরপরের ম্যাথটা পারো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ থাকবে। সো এই ম্যাথটা তাহলে আমরা মুছে ফেলি। এই ম্যাথটা আশা করি সবাই বুঝে ফেলছো, তেমন কঠিন কিছুই না। ঠিক আছে, এই ম্যাথটা তাহলে আমি মুছে ফেলতেছি, কেমন? সো এখানে কিছু না, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে আমরা এই ম্যাথটা একটু মুছে ফেলি, আমরা একটু রিভিউ দেখে নিই। এই ম্যাথটা এইভাবে আমরা করে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ বের করছি, 800 মাইনাস 500 300 চলে আসছে। ঠিক আছে, এই স্লাইডগুলো চলে যাবে তোমাদের কাছে, কেমন? তাহলে আমরা এইভাবে করে ফেলছি। এবার এই ম্যাথটা দেখি, 2 মিনিট সময়, তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে এখন। দেখি এই ম্যাথটা কারা কারা করতে পারো। এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো। দেখি এই ম্যাথটা কারা কারা করতে পারো। কারা কারা আছে ক্লাসে আছো এবং স্মার্ট মাইন্ড, তাদেরকে চিনতে চাই। এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো। আর 45 সেকেন্ড আছে, দেখি কারা কারা করতে পারো। একটা অ্যান্সারও কিন্তু এখন পর্যন্ত আমি পাইনি। খন্দকার ফরিদুজ্জামান মাইনাস 336.009 জুল। মেহজাবিন মাহি মাইনাস 336, মাইনাস 336.009। ইভান সরকার মাইনাস 336.00911 জুল। সামিউল হক মাইনাস 336, রুদ্র রয় মন মাইনাস 336,
আসমা চৌধুরী -336.009, সাদিয়া ইউসরা -336.009, নাহিদ -336, পিঙ্কু দেবনাথ -336। অনেকেই কিন্তু সঠিক উত্তর দিছো, অনেকেই সঠিক উত্তর দিছো। আচ্ছা, আমি রুহান ফরিদুজ্জামান বা আইডিতে রুহান কমেন্ট করতেছে, অ্যান্ড রুহানের অ্যান্সার কিন্তু কারেক্ট হয়েছে। সবার আগে রুহানের অ্যান্সারটাই আমি পাইছি। তো চলো দেখি আমরা এবার এই ম্যাথটা কিভাবে করতে হয়। এই প্রশ্নটা একটু তুলে ফেলো তো ভাইয়া, 30 সেকেন্ড সময়। প্রশ্নটা একটু তুলে ফেলো, প্রশ্নটা একটু তুলে ফেলো, তারপরে আমি ম্যাথটা সলভ করাই দিচ্ছি। প্রশ্নটা একটু তুলে ফেলো, তারপরে আমি ম্যাথটা সলভ করাই দিচ্ছি। প্রশ্নটা একটু তুলে ফেলো। অনেকেই কিন্তু সঠিক উত্তর দিছো, দ্যাট মিনস তোমাদের মধ্যে অনেকগুলো স্মার্ট মাইন্ড আছে। থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে। সো প্রশ্নটা একটু তুলে ফেলো দ্রুত। কি দেওয়া আছে এই প্রশ্নটার মধ্যে? বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে 1 গ্রাম পানিকে শীতলীকরণের ফলে আয়তন 1 সিসি হতে বৃদ্ধি পেয়ে 1.091 সিসি হয়। পানির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? ওকে, তাহলে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কিসের থেকে কিসে রূপান্তরিত হয়েছে? পানি থেকে শীতলীকরণের ফলে বরফ হয়েছে, রাইট? এখন পানিতে আয়তনটা কি ছিল? কম ছিল, 1 সিসি। আর এরপরে আয়তনটা কি হয়েছে? একটু বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে? 1.091 সিসি। আমাদের কিন্তু এটাও একটা প্রশ্ন যে পানি থেকে বরফে রূপান্তরিত করা হলে আয়তন কি হয়? আয়তন বৃদ্ধি পায়। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আয়তন বৃদ্ধি পাইছে। এখন বলো তো, পানি থেকে সে যখন বরফে যাচ্ছে তখন কি তাপ গ্রহণ করে সব বরফে যায় নাকি তাপ ছেড়ে দিয়ে বরফে যায়? অবশ্যই পানি থেকে সে যখন বরফে যায় তখন সে কি করে? তাপ ছেড়ে দেয়। সে কি করে? তাপ ছেড়ে দেয়, তাই না? তাপটাও সে কি করে? ছেড়ে দেয়। পানি থেকে বরফ থেকে তাপ গ্রহণ করে পানি হয়, পানি থেকে তাপ ছেড়ে দিয়ে বরফ হয়, তাই তো? তাহলে এখানে কি হয়েছে? তাপ ছেড়ে দিছে। এখন এই জায়গাটাতে আমরা 1 সিসি মানে কত? 1 সিসি মানে কত? আমাদের ম্যাথগুলো এসআই ভাবে করতে হবে। 1 সিসি মানে 10⁻⁻6 মিটার কিউব। এগুলো কিন্তু মনে রাখতে হবে। 1.091 সিসি কত? 1.091 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখানে জানতে চাইছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। দ্যাট মিনস আমার এখানে জানতে চাইছে ডেল ইউ কত। ওকে, তাহলে আমরা ফর্মুলা জানি কি? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আমরা ওকে বের করব। তাহলে আমার ডেল কিউ আর ডেল ডাব্লিউ লাগবে। সো ডেল কিউ আর ডেল ডাব্লিউ কীভাবে বের করা যায় একটু দেখি চিন্তা করে। সো ডেল কিউতে আসি আমরা। এখানে কি হয়েছে? পানি থেকে বরফ যখন হয়েছে তখন তাপ তো ছেড়ে দিছে। কত পরিমাণ তাপ ছেড়ে দিছে? এখানে কি অবস্থার পরিবর্তন হয়েছে না? অবস্থার পরিবর্তন হয়েছে। এটাও ছিল 0 ডিগ্রির, এটাও কিন্তু 0 ডিগ্রির। তাপমাত্রা চেঞ্জ হয় না। যদি তাপমাত্রা চেঞ্জ হতো তাহলে আমি এখানে দিতাম এমএস ডেল থিটা। তাপমাত্রা চেঞ্জ হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমি এখানে কি দিব? এম এল এফ, তাই তো? সো এম এর পরিমাণ 1 গ্রাম দেওয়া আছে না? দেওয়া আছে। 1 গ্রামকে কেজিতে নিলে 1 × 10⁻⁻3। একবারে এখানে লিখি 1 × 10⁻⁻3। এটা কেজিতে, গ্রাম রে কেজিতে নিছি, ঠিক আছে? এত কেজি। এম এর ভ্যালু বসাইলাম। এবার এল এফ এর ভ্যালু বসাইতে পারি 3.36 ইন্টু 10⁵। ঠিক আছে? সো আমার এল এফ এর ভ্যালু কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এল এফ এর ভ্যালু মনে রাখতে হবে। আচ্ছা, এটা কিন্তু অনেকেই বলতে পারো ভাই 80 ক্যালোরি পার গ্রাম বসাইলে হবে না? হবে। এল এফ, এটাও কিন্তু এল এফ। সো এইটাও বসাইলে হবে, বাট আমি সাজেস্ট করি এসআই একক করা। এটা থেকেও কিন্তু চাইলে কেউ কনভার্ট করতে পারো। 80 ক্যালোরি পার গ্রাম, তো 80 ক্যালোরি পার গ্রাম। সো উপরে হচ্ছে 80 ক্যালোরি, নিচে হচ্ছে 1 গ্রাম। সো 80 ক্যালোরিরে তুমি যদি গ্রামে নিতে 80 ক্যালোরিকে তোমার কিসে নিতে হবে? জুলে নিতে হবে, কারণ এটা টাকা হচ্ছে জুল পার কেজি। সো ক্যালোরিকে জুলে নেওয়ার জন্য কি দিয়ে গুণ দেয়? 4.2 দিয়ে গুণ দিতে হয়, কারণ 1 ক্যালোরি সমান 4.2 জুল। মুখস্থ রাখতে হবে কিন্তু এই জিনিসগুলো, ঠিক আছে? সো যদি কনভার্ট করতে চাও, কারণ যদি মুখস্থ না থাকে ইনকেস, সো 1 গ্রাম এটাকে তুমি যদি কেজিতে নিতে চাও তাহলে কি 1 গ্রাম ইন্টু 10⁻⁻3, কারণ 1 গ্রাম কত কেজির সমান? 1/1000 কেজির সমান। সো 1 গ্রাম ইন্টু 10⁻⁻3 দিলাম, ঠিক আছে? তাহলে এই দুটো হিসাব করলেও দেখবো তোমার ওইটাই আসছে, ঠিক আছে? এই দুটো হিসাব করলেই দেখবো তোমার ওইটাই আসবে। আমি একটু ক্রস চেক দিই আসলেই আসে কিনা। 80 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 10⁻⁻3, ঠিক আছে? দেখো এই যে ওই জিনিসটাই কিন্তু আসছে, ঠিক আছে? আচ্ছা, এটাই 3.36 ইন্টু 10⁵।
তাহলে ডেল কিউটা কিন্তু আমরা এই জায়গা থেকে কি করতে পারি, পেয়ে ফেলতে পারি। এটা আমি যদি হিসাব করি, হিসাব করলে আসে 336 জুল। হিসাব করে দেখো, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার -3, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 মানে 100, 100 দিয়ে গুণ করলে 3.36 336। এবার সেই ডেল ডাব্লিউ, ডেল ডাব্লিউ কি পি ডেল ভি, ডেল ভি মানে পি ভিএফ মাইনাস ভিআই। আয়তনের পরিবর্তন না, আয়তনের পরিবর্তন। আমি এই জায়গায় যে আয়তনটা পাচ্ছি সেটা কি ভিআই, আর এই জায়গায় যে আয়তনটা পাচ্ছি এটা কি ভিএফ, তাই না? তাহলে আমি ভিএফ মাইনাস ভিআই যদি করি, তাহলে আমার এখানে চাপ দেওয়া আছে, চাপ দেওয়া আছে না, বলা আছে একটা কথা, সেটা কি বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ মানে কত চাপ, 1 atm চাপ, 1 atm। 1 atm মানে কত প্যাসকেল, 101325 প্যাসকেল। এটাও মনে রাখতে হবে ভাইয়া, এখানে কিন্তু অনেকগুলো জিনিস মনে রাখতে হবে। 101325 প্যাসকেল। সো এখানে যে চাপটা বায়ুমণ্ডলীয় চাপ বলা, বায়ুমণ্ডলীয় কথাটার মধ্যে এই কথাটা লুকানো 101325। তাহলে এটা গেল চাপ। এবার আসি আয়তন, আয়তন কত, একবারে 10 টু দি পাওয়ার -6 কমন নিলাম, একবারে লিখতে পারি, ঠিক আছে? এটা আমার কি ভিএফ মাইনাস ভিআই। ওকে, তাহলে এই জায়গাটার মধ্যে যদি আমি হিসাব করি 101325 ইন্টু 1.091 মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে এখানে আমার আসে 9.22 ইন্টু 10 ইনভার্স 3 জুল। তাহলে এখন আমরা চলে আসবো এই জায়গাটাতে। তাহলে আমি ডেল কিউ জানি, ডেল ইউ জানি, আমি এখন ডেল কিউ জানি, ডেল ডাব্লিউ জানি, এখন আমি ডেল ইউ বের করব। সো ডেল ইউ যদি বের করি, তাহলে আমি 336 থেকে বাদ দিব, 336 বিয়োগ 9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটা ব্যাপার, এখানে একটা জায়গায় সবাই আমরা ভুল করব, অনেকেই এটা ভুল করব, সেটা একটু বলে রাখি। এইটা সে কি করছে, তাপ ছেড়ে দিছে। তাপ যদি ছেড়ে দেয়, এখানে একটা বোঝার বিষয়, আমি 336 যে এটাকে প্লাস হিসেবে ব্যবহার করবো না মাইনাস হিসেবে ব্যবহার করবো, খেয়াল করো। আমরা বলছি সিস্টেম, আমার এখানে সিস্টেম হচ্ছে পানি বা বরফ। সো এই যে সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাইলে প্লাস হয়, সিস্টেম যদি তাপ বর্জন করে মানে ছেড়ে দেয় তাইলে কিন্তু মাইনাস হয়। তাহলে এই জায়গায় যে 336, এই 336 সামনে আমার কি করতে হবে, একটা মাইনাস ইউজ করতে হবে। এই যে এই জায়গায় কিন্তু একটা মাইনাস আমার ইউজ করতে হবে। তাহলে এখানে যখন বসাবো তখন আমি 336-এর আগে কি বসাবো, একটা মাইনাস কিন্তু বসাইতে হবে। তাহলে মাইনাস 336 এটা, এইটা এই জায়গায় আছে, এটা ওই পাশে চলে যাবে, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে -3, ক্যালকুলেটর কি লিখেছি, -336 মাইনাস 9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে আমার অ্যান্সার চলে আসে -336.00922। তাহলে এই মাইনাসের ব্যাপারটা কিন্তু অনেকেই ভুল করে ফেলতে পারি, সো এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমি ক্যালকুলেটর যদি বসাই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। এই জায়গাটার মধ্যে ভুল গেলে এই জায়গাটাতে ভুল যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? সো এই ম্যাথটা যারা যারা পারছো তাদেরকে আমার অনেক অনেক থ্যাঙ্কস। এক এটিএম চাপ কেন নিছি, কারণ এখানে বায়ুমণ্ডলীয় চাপ বলা আছে। বায়ুমণ্ডলীয় চাপ মানে এক এটিএম চাপ, মানে বায়ু নর্মালি সমুদ্র পৃষ্ঠে যেই চাপ দেয়, ঠিক আছে? বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 এটিএম, এটা কিন্তু মনে রাখতে হবে। বায়ুমণ্ডলীয় চাপ কথাটা থাকলেই আমরা 1 এটিএম চাপ, পি ইকুয়াল টু 1 এটিএম, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আরেকবার আদনান অপূর্ব স্যার ডি কিউটা আরেকবার বুঝান। আচ্ছা, আমরা দুইটা জিনিস পড়ছি না, ডেল কিউ প্লাস হয় কখন, যখন তাপ গ্রহণ করে সিস্টেম, তাপ যখন গ্রহণ করে। পানি যদি তাপ গ্রহণ করে বরফ হইতো তাহলে আমরা ডেল কিউ প্লাস দিত। পানি তাপ ছেড়ে দিয়ে বরফ হইছে না, তাপ ছেড়ে দিছে। সিস্টেম তাপ ছেড়ে যদি দেয় তাহলে এটা কি হয়, মাইনাস হয় না? মাইনাস হয়। আমরা দুইটা কথা পড়ছিলাম কিন্তু, সিস্টেম যদি তাপ নেয় তাহলে প্লাস, সিস্টেম যদি তাপ ছেড়ে দেয় তাহলে কি, মাইনাস। এখানে সিস্টেম তাপ ছেড়ে দিয়ে বরফ হইছে, তাই আমার এই জায়গায় যখন কাজ করব ফাইনালি আমরা কি করব, একটা মাইনাস ইউজ করব। কেউ এই জায়গায় মাইনাস রাখতে পারো বা ওই জায়গায়ও লাস্টের লাইনে মাইনাস দিলেই হবে, লিখে দিতে হবে ব্র্যাকেটে তাপ ছেড়ে দিছে বলে। আর অ্যাডমিশন পরীক্ষা হলে এগুলো লেখাও দরকার নাই, ডিরেক্টলি ম্যাথে বসাই দিলেই হবে। ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত বুঝছো কিনা জানাও। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝছো। এই ম্যাথটা যারা যারা তোলার দ্রুত তুলে ফেলো, 5 সেকেন্ড সময় আমি অপেক্ষা করতেছি, তারপরে তুলে ফেলো।
আজকে কি বড় ক্লাস করবা নাকি করবা না আমাকে একটু কমেন্টে জানাও তো, বড় ক্লাস করবা কি করবা না আজকে, বড় ক্লাস করবা কি করবা না একটু কমেন্টে জানাও। যদি দেখি কমেন্টে বেশি জন চাচ্ছ তাহলে আমি আরো বেশি ক্লাস নিব। একটু কমেন্টে জানাও বড় ক্লাস করবা কি করবা না আজকে। অনেকেই কিন্তু করব বলতেছো, এন্ড যারা যারা করব বলতেছো তাদের জন্য কিন্তু আমি ক্লাস নিতে পারি। দেখি কারা কারা করতে চাচ্ছ। আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমার কাছে যে লিস্ট, সেই লিস্টে কিন্তু বেশিরভাগই চাচ্ছ বড় ক্লাস করতে। হ্যাঁ মানে আরো 30 মিনিট আর কি, বড় ক্লাস মিন্স হচ্ছে আরো 30 মিনিট, রাত 11:30 পর্যন্ত। ওকে, অনেকেই করতে যাচ্ছ, তাই আমি তাহলে আর 30 মিনিট ক্লাস নিচ্ছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা চলো আরো বেশ কিছু জিনিস পড়ে ফেলি। তাহলে আমরা এই ম্যাটটা দেখে ফেললাম। এই ম্যাটটা দেখার পরে এবার আমরা চলে আসি চলো আমাদের এরপরের আলোচনায়। আমরা তাপগতিবিদ্যার সূত্র দেখছি তাই না? এখন তাপগতিবিদ্যার সূত্র যেটা দেখছি, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখনকার আলোচনাগুলো কিন্তু ইন্টারেস্টিং হবে। ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এই সূত্রটার চারটা প্রক্রিয়া শিখছি না, সমচাপ, সমায়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়, চারটা প্রক্রিয়ায় রূপ কেমন হবে এই সমীকরণটার, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ, অর্থাৎ এই সূত্রের রূপ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি সমচাপ তাপগতীয় প্রক্রিয়া। সমচাপ তাপগতীয় প্রক্রিয়া কি হয়? পি কনস্ট্যান্ট থাকে। গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলোতে, গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলোতে। এই গ্রাফটা যদি থাকে, এই গ্রাফের মধ্যেই লুকানো কথা যে এটা সমচাপ প্রক্রিয়া। কিভাবে বুঝলাম ভাইয়া? দেখো এই গ্রাফটায় ওয়াই অক্ষ বরাবর তো এ চাপ আর এক্স অক্ষ বরাবর তো আয়তন। ওয়াই অক্ষ বরাবর কি একটা সুনির্দিষ্ট মান না, যত মানই হোক 200 300, আমি কথার কথা কেন লিখছি 200 প্যাসকেল বা যেহেতু একটা মান, সো সব সময় কি ওই একই মান না? অর্থাৎ পি ভার্সেস ভি গ্রাফ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, যেমন আমার এখানে লাল গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে আমার বুঝতে হবে এটা কি প্রক্রিয়া? এটা সমচাপ তাপগতীয় প্রক্রিয়া। শুধু এই লাইনটা দেখলেও বুঝতে হবে এটা কি? সমচাপ তাপগতীয় প্রক্রিয়া। সমচাপ তাপগতীয় প্রক্রিয়ার জন্য আমার যদি কৃতকাজের ফর্মুলা জানতে চাই, আমি লিখছি অলরেডি। সমচাপ তাপগতীয় ফর্মুলার জন্য, তাপগতীয় প্রক্রিয়ার জন্য ফর্মুলা হচ্ছে পি ডেল ভি, রাইট? তাই না? ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি বা ডিভি। ঠিক আছে, আমি যদি দুইটাকেই ডেল দিই তাহলে দুইটাকেই ডেল দিতে হবে, দুইটাকে ডি দিই দুইটাকেই ডি দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা গেল সরাসরি সূত্র আকারে। তাহলে সূত্রের অবস্থা কি দাঁড়াবে? সূত্রের অবস্থা দাঁড়াবে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। তাহলে এইটা কিসের জন্য? এই সূত্রের রূপটা কিসের জন্য? যদি সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার সূত্রের রূপ চাই, তাহলে এইটা আমরা ইউজ করতে পারবো। এইটা আমরা ইউজ করবো, মানে জাস্ট কিছুই করি নাই, ডেল ডাব্লিউ কে আমি পি ডেল ভি দ্বারা রিপ্লেস করছি। কেমন? আচ্ছা, এবার আসি গ্রাফ থেকে। গ্রাফ থেকে যদি বলে সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করো, তাহলে তুমি কি করবা? এই প্রসেসটা ভালো করে খেয়াল করো। তোমাকে তো একটা প্রসেসের জন্য বলবে, তাই না? ওই প্রসেসটা যদি সমচাপ হয়, যেমন এখানে এ থেকে বি, যে দুইটা পয়েন্ট আমি কাটলাম এ থেকে বি, প্রসেসটা কি? সমচাপ। কেন? এক্স অক্ষের সমান্তরাল। চিনতে হবে কিন্তু, গ্রাফ দেখে চিনতে হবে, এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ, তার মানে এটার থেকে চাপ সমান, অর্থাৎ সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া কৃতকাজ বের করতে হলে তুমি এটা থেকে খাড়া নিচের দিকে টান দিবা, এটা থেকে খাড়া নিচের দিকে টান দিবা। টান দেওয়ার পরে যেই অংশটা তৈরি হবে, এক্স অক্ষের সাথে যেই অংশটা তৈরি হবে, এটা গ্রাফ থেকে করতেছি, একটু আগে সূত্র দিয়ে করছি, যেই অংশটা তৈরি হবে এই অংশটার ক্ষেত্রফল যেটা, এই অংশটা, এটা কি একটা আমার এখানে একটা আয়তাকার ক্ষেত্রফল তৈরি হয়েছে, আয়তাকার ক্ষেত্র তৈরি হয়েছে। এই আয়তাকার ক্ষেত্রের যেই ক্ষেত্রফল, সেটা কি আমরা বলবো কি? কৃতকাজ। অর্থাৎ এই অংশটাই কি আমার ডেল ডাব্লিউ। এই ক্ষেত্রফলের মানটাই কি? ডেল ডাব্লিউ। দৈর্ঘ্য গুণন প্রস্থ করবা, তোমার এখানে মান দেওয়া থাকবে, তোমার এখানে 200 এটা দেওয়া থাকবে, তোমার এখানে 10 20 এরকম মান দেওয়া থাকবে। তবে খেয়াল রাখতে হবে ভাইয়া, এই পি এর একক যেন প্যাসকেলে হয়, এই ভি এর একক যেন মিটার কিউবে হয়। যদি প্যাসকেল বা মিটার কিউবে না থাকে, তাহলে এই 10টারে কনভার্ট করে নিতে হবে মিটার কিউবে, 20টাকে কনভার্ট করে নিতে হবে মিটার কিউবে, আর এখানে যেই ভ্যালুটাই থাকবে এটাকে কনভার্ট করে নিতে হবে কি? প্যাসকেল। ঠিক আছে, আমরা দেখবো সামনের ম্যাথগুলোতে, আমরা এই জিনিসগুলো দেখবো, অন্যভাবে থাকতে পারে, দেন আমরা এই জিনিসগুলো এইভাবে দেখবো। কেমন? তাহলে আমাদের সমচাপ তাপগতীয় প্রক্রিয়া গ্রাফের ক্ষেত্রে দেখলাম এন্ড সূত্রের ক্ষেত্রে দেখলাম। তাহলে এই জিনিসটা আমাদের ডান। এখানে লেখার কিছুই নেই, কিছুই লিখতে হবে না, জাস্ট গ্রাফটা চেনে রাখতে হবে। কেমন? গ্রাফটা আমার এরকম হবে। কেমন? এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল তার আছে। তাহলে এই জিনিসটাই এই জায়গাটার মধ্যে দেখো আসছে।
ঠিক আছে? সো আমরা এই জিনিসটাই লিখছি, ওকে, এই জিনিসটাই আমরা লিখছি, ঠিক আছে, একটু আগে। তো এই জিনিসগুলো তোলা লাগবে না, এই জিনিসটা তোলা লাগবে না। এবার আমি চলে আসি সমচাপ তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ম্যাথ করে ফেলি, তারপর সমায়তন তাপগতীয় প্রক্রিয়ায় যাব। এই ম্যাথটা একটু তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, এই ম্যাথটা একটু তুলে ফেলো দ্রুত। এই ম্যাথটা একটু তুলে ফেলো। এই ম্যাথটা একটু তুলে ফেলো। অ্যান্ড কারো যদি খাবার না খেয়ে থাকো রাতের খাবার, তাহলে আমি বলবো রাতের খাবার খেতে খেতেই ক্লাসটা করো, কোনো সমস্যা নেই। খেতে খেতে ক্লাসটা দেখো, দেখলেও অনেক কিছু বুঝে যাবা, বা দ্রুত করে খেয়ে নিতে পারো। ওকে, তাহলে এই ম্যাথটা একটু দেখো, এই জায়গাটার মধ্যে আমরা কি করতে পারি। তাহলে এই ম্যাথটা একটু তুলে ফেলো দ্রুত। অনন্য অর্ঘ, অনুনয় অর্ঘ বলতেছো, সমচাপের ইংলিশ কি? আইসোবার। ওকে, তাহলে চলো এই ম্যাথটা আমরা দ্রুত দ্রুত একটু করে ফেলি। হ্যাঁ, এটা বোর্ডে আসা ম্যাথ, খুবই সহজ ম্যাথ। বলছে পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, 300 প্যাসকেল স্থির চাপে ধীরে ধীরে 600 জুল তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ 900 জুল। কি কি দেওয়া? স্থির চাপ, দ্যাট মিনস সমচাপ তাপগতীয় প্রক্রিয়া, ধীরে ধীরে 600 জুল তাপশক্তি সরবরাহ করছে। সিস্টেম কি করছে? এটা নিচে না দিছে, তাপটা নিচে, দ্যাট মিনস এটার ভ্যালু দেওয়া আছে ডেল কিউ ইকুয়াল টু কত? 600, পজিটিভ 600, ঠিক আছে, ডেল কিউ ইকুয়াল টু পজিটিভ 600 দেওয়া আছে। আর সম্পাদিত কাজের পরিমাণ কে করছে? সিস্টেম করছে না পরিবেশ করছে? সিস্টেম যদি করে তাহলে পজিটিভ, পরিবেশ যদি সিস্টেমের উপরে করে তাহলে নেগেটিভ। তাহলে এই যে ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি? পজিটিভ 900 দেওয়া আছে এই জিনিসটা। বলছে গ্যাসের আয়তন পরিবর্তনের নির্ণয় করো, গ্যাসের আয়তন পরিবর্তন নির্ণয় করতে বলছে। তাহলে আমার কাছে এখানে জানতে চাইছে কি? আমার কাছে এখানে জানতে চাইছে ডেল ভি কত। তাহলে আমরা ফর্মুলা অনুসারে এখানে কি পাচ্ছি? ডেল ডাব্লিউ পাচ্ছি। তাহলে ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি? পি ডেল ভি। তাহলে এখানে আমরা ডেল ভি পেয়ে যাব না? ডেল ভি পেয়ে যাব। আচ্ছা, তো 300 প্যাসকেল চাপ, এখানে চাপের ভ্যালু দেওয়া আছে, তাই না? পি ইকুয়াল টু দেওয়া আছে 300। তাহলে এই জায়গাটাতে আমি ভ্যালু বসাই দিলেই হয়ে যায় 900/300। 900/300, দ্যাট মিনস আমার এখানে চলে আসবে কত? 3, রাইট? সব এসআই এককে আছে কিনা? হ্যাঁ, সব এসআই এককে আছে আমার। প্যাসকেল, প্যাসকেল, জুল আছে, প্যাসকেল আছে। তাহলে আমি ডেল ভিও পাবো এসআই একক। ডেল ভি এর এসআই একক কি? আয়তনের এসআই একক কি? মিটার কিউব। সো মিটার কিউব। সো আয়তনের পরিবর্তন আমি পেয়ে গেছি। গ নাম্বার শেষ। তারপরে ঘ নাম্বার, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কিনা। সো আমি ডেল ইউ বের করবো। ডেল ইউ যদি প্লাস আসে তাহলে আমি বলবো যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে। ডেল ইউ যদি মাইনাস আসে আমি বলবো অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। তাহলে আমি ডেল ইউ বের করবো। সো আমি কি করবো? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে এইখান থেকে আমি ডেল ইউটা বের করে ফেলবো। সো ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। ডেল কিউ এর ভ্যালু হচ্ছে 600 আর ডেল ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 900। তাহলে এই জায়গাটাতে থাকবে আমার -300। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তি হ্রাস, ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো, ছোটখাটো ম্যাথ, এগুলো আসতে পারে। দ্রুত একটু লিখে ফেলো এই ম্যাথটা, দ্রুত একটু লিখে ফেলো, দ্রুত একটু লিখে ফেলো এই ম্যাথটা, দ্রুত লিখে ফেলো এই ম্যাথটা। ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এরপরে। ওকে ফাইন, তাহলে এই ম্যাথটা আশা করি সবাই বুঝছো। এটা তেমন কঠিন কিছুই না, একদম ইজি ম্যাথ, বোর্ডে আসা ম্যাথ, বাট স্টিল ইজি। তোমাদের অ্যাসাইনমেন্টও এর চেয়ে কঠিন ম্যাথ দেয়, অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো আমরা সামনে করব, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গাটায় আমি আশা করি আর কোনো কনফিউশনই থাকার কথা না কারো, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাথটা মুছে ফেলি অ্যান্ড টাইপ করা ভার্সনটা দেখাই। টাইপ করা ভার্সনটা হচ্ছে এই, ঠিক আছে।
তাহলে আমরা এই জিনিসটাই করছি। ওকে, এই জিনিসটাই করছি, মিলে নিলাম, আমাদের অ্যান্সার ঠিক আছে। এবার আসি সময়ায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার রূপ। খেয়াল করে দেখো, সময়ায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার রূপ করব। সময়ায়তন প্রক্রিয়ার জন্য কি হয়, ভি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ আয়তনের মান বাড়া যাবে না, কমা যাবে না। এইটার জন্য গ্রাফটা একটু ইম্পর্টেন্ট, সবাই ভালো করে দেখো। পি আর ভি গ্রাফটা কেমন, এই রকম। সময়ায়তন প্রক্রিয়ার গ্রাফ কেমন, এই রকম হবে। সময়ায়তন প্রক্রিয়ার গ্রাফ কিন্তু এই রকম হবে না। একটা ভুল অনেকেই করতে পারি, যে আগে ধরো সে এ বিন্দুতে ছিল, এই জায়গায় মান হচ্ছে গ্রাফে ধরো 300, হ্যাঁ 300, ভি এর ভ্যালু 300। এইটাতে এ পয়েন্টে সে ছিল, পরে বি পয়েন্টে সে আসছে, হ্যাঁ এ পয়েন্ট থেকে বি পয়েন্ট। দেখে মনে হইতে পারে এ আর বি দুইটার মানই 300। এটাকে সময়ায়তন প্রক্রিয়া বলবো? এটাকে কি সময়ায়তন প্রক্রিয়া বলবো? এটা কি সময়ায়তন প্রক্রিয়া? না, এটা সময়ায়তন প্রক্রিয়া না। সময়ায়তন প্রক্রিয়া কোনটা? এইটা। এইখানে এ থেকে বিতে যাবার মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আয়তন কি ছিল? সমান ছিল। এইটা হচ্ছে সময়ায়তন, এটা সময়ায়তন না। এটাতে এ থেকে বি এর, এতে আয়তন যা, বিতে আয়তন তা, বাট এ থেকে বি এর মাঝখানে যাওয়ার প্রসেসটাতে আয়তন কি ছিল? সমান ছিল না। এই প্রসেসটা যেই প্রসেসই হোক না কেন, এই প্রসেসে আমরা বলতে পারবো না এটা সময়ায়তন প্রক্রিয়া, ওইটাকে আমরা বলতে পারবো সময়ায়তন প্রক্রিয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সময়ায়তন প্রক্রিয়া যদি হয়, মানে এইটা যদি হয় এটা সময়ায়তন প্রক্রিয়া, তাহলে সময়ায়তন প্রক্রিয়া যদি হয়, তাহলে এইখানে যদি কৃতকাজ বের করতে বলে, কৃতকাজ বের করতে কেমনে? গ্রাফ থেকে। প্রথমত আসি সূত্র থেকে কেমনে বের করতে? সূত্র থেকে ফর্মুলা কি? পি ডেল ভি। পি ডেল ভি ফর্মুলায় ডেল ভি এর জায়গায় যদি 0 বসায় দাও, তাহলে এই পুরো অংশটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। দ্যাট মিন্স ডেল ডাব্লিউ অংশটা কি হয়? 0 হয়ে যায়। তাহলে সময়ায়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ হচ্ছে 0, তাহলে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ। এটা গেল সূত্র থেকে। এবার আসি গ্রাফ থেকে। গ্রাফ থেকে কিভাবে বের করতাম ভাইয়া? যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে যাচ্ছে, ওই পয়েন্ট থেকে খাড়া এক্স অক্ষের দিকে একটা দাগ টান দিতাম, সেকেন্ড পয়েন্টটা থেকে খাড়া এক্স অক্ষের দিকে দাগ টান দিতাম, তারপরে যে ক্ষেত্রফলটা তৈরি হতো, এখানে কোনো ক্ষেত্রফল তৈরি হচ্ছে? এ থেকে এক্স অক্ষের দিকে দাগ টান দিছি, বি থেকে এক্স অক্ষের দিকে দাগ টান দিছি, কোনো ক্ষেত্রফল তৈরি হয়েছে? কোনো ক্ষেত্রফল তৈরি হয়নি। তার মানে এই জায়গায় কোনো কৃতকাজ আছে? এই জায়গায় কিন্তু কৃতকাজ, কৃতকাজ, ক্ষেত্রফল নাই, ক্ষেত্রফলের ভ্যালু 0, তার মানে কৃতকাজ কত? 0। এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নাই, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল 0, দ্যাট মিন্স কৃতকাজ কত? 0। দুইভাবে দেখাইলাম ভাইয়া গ্রাফ থেকে। সো আমরা এই জায়গাটাতে প্রথমত চিনলাম গ্রাফ থেকে যে সময়ায়তন প্রক্রিয়া এগুলা না, এ আর বি এর আয়তন সমান হইলেই যে সময়ায়তন তা না, পুরো প্রসেস জুড়ে আয়তন সমান হইতে হবে। অ্যান্ড তারপরে এই জিনিসটা দেখলাম। ওকে, তাহলে এই জায়গাটা আশা করি আমরা বুঝতে পারছি। সো এই পেজে তেমন নতুন করেই তোলা লাগবে না কিছু, এই গ্রাফটা একটু তুলে রাখতে পারো, এই গ্রাফটা তুলে রাখতে পারো, এটা কাজে লাগবে। এই গ্রাফটা তুলে রাখতে পারো, এই গ্রাফটা তুলে রাখতে পারো। এই গ্রাফটা তুলে রাখতে পারো, এই গ্রাফটা, পাশের গ্রাফটা, ডান পাশের। তার মানে সময়ায়তন প্রক্রিয়ায় যেই পরিমাণের তাপ তুমি দিবা, সেটা সরাসরি অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এখানে কোনো কি ঘটবে না? সম্প্রসার, গ্যাসের প্রসারণ বা এই জিনিসগুলো ঘটবে না। কেমন? ওকে, ইফতিয়া ডান বলছো, পায়েল সাহা ডান, মাইশা মেহরুন, তুলসী, সো অনেকেই তুলে ফেলছো, অনেকেই তুলে ফেলছো, থ্যাংক ইউ সবাই যারা যারা তুলছো। এবার আমি চলে আসি সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়া, সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে কি হয়? আমার উষ্ণতা সমান থাকে, দ্যাট মিন্স টি আমার কি থাকে? কনস্ট্যান্ট থাকে। মেয়ারের প্রকল্প নামে একটা প্রকল্প আছে, আমাদের বেলায় মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল, এই জিনিসটা আসছিল যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তি নিচের কোনটির উপর নির্ভর করে? অপশনে ছিল তাপমাত্রা, চাপ, আয়তন, এই জিনিসগুলো ছিল। সো আমাদের এখানে উত্তর হবে কি? শুধুমাত্র তাপমাত্রা। শুধুমাত্র কি হবে? তাপমাত্রা হবে। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সাথে কি সম্পর্কিত? শুধুমাত্র তাপমাত্রার সাথে সম্পর্কিত। যদি তুমি তাপমাত্রা বাড়াও, অভ্যন্তরীণ শক্তি বাড়বে। যদি তুমি তাপমাত্রা কমাও, অভ্যন্তরীণ শক্তি কমবে। যদি তুমি তাপমাত্রাকে ধ্রুবক রাখো,
অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকবে। এটা যদি কনস্ট্যান্ট হয় এটাও কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কি হচ্ছে? সমষ্ণ প্রক্রিয়ায় আমার তাপমাত্রা কনস্ট্যান্ট হচ্ছে। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমার ইউও কনস্ট্যান্ট। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি আমার ইউও কনস্ট্যান্ট। ইউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে যেই জিনিসটা ধ্রুবক সেই জিনিসের পরিবর্তন কত? শূন্য। তাহলে ডেল ইউ এর ভ্যালু আসবে কত? 0। সমষ্ণ প্রক্রিয়া মানে ডেল ইউ এর জায়গায় কি বসাই দিবা? ডেল ইউ এর জায়গায় 0 বসাই দিবা। ডেল ইউ এর জায়গায় কি বসাই দিবা? ডেল ইউ এর জায়গায় 0 বসাই দিবা। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ দাঁড়াবে কি? ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ দাঁড়াবে কি? ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো সবাই। এই জায়গাটার মধ্যে নতুন করে কিছুই লেখা লাগবে না। এই স্লাইডটা আমি দিয়ে দিব, ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। যখন আমার সমষ্ণ প্রক্রিয়া তখন ডেল ইউ এর ভ্যালু কি? 0। ঠিক আছে, তাহলে এই পেজটা থেকে আমরা শিক্ষা পাইলাম যে সমষ্ণ প্রক্রিয়ায় যেই পরিমাণের তাপ শক্তি সিস্টেমকে দেওয়া হবে সেটা সরাসরি প্রসারণে ভূমিকা রাখবে, কিন্তু কোনো কি করবে না? তাপমাত্রা বাড়াবে না, কমাবে না। যদি তাপ আমি সরাই দিই তাহলে এটা কি করবে? সংকোচনে ভূমিকা রাখবে। তাপ দিলে প্রসারণ, তাপ নিয়ে নিলে সংকোচন। কেমনে বুঝলাম? এটা প্লাস হইলে এটা প্লাস, এটা প্লাস মানে কি? প্রসারণ, আর এটা প্লাস মানে কি? তাপ দেওয়া। তাপ মানে সিস্টেমের জন্য পাওয়া, সিস্টেম পাচ্ছে। সিস্টেম তাপ পাইলে প্রসারণ হবে, সিস্টেম তাপ ছেড়ে দিলে সংকোচন হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার কি? সমষ্ণ প্রক্রিয়ার জন্য। ওকে, ডান। তাহলে সমষ্ণ প্রক্রিয়া। এবার সেই রুদ্ধ তাপীয় তাপগতীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় তাপগতীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপ, এটার মধ্যে কি হচ্ছে? এটার জন্য কি হচ্ছে? এটার জন্য ডেল কিউ ইকুয়াল টু 0। কেন ভাইয়া? কারণ রুদ্ধ তাপ মানে কি? কিউ কনস্ট্যান্ট। রুদ্ধ তাপীয় মানে কি? কিউ কনস্ট্যান্ট। আর কিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেল কিউ কত? ডেল কিউ 0। ডেল কিউ এর ভ্যালু 0। তাহলে আমরা যেই সূত্রটা শিখছি আমরা যে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, সেটার অবস্থা কি দাঁড়াবে? ডেল কিউ যদি 0 বসে সেটার অবস্থা কি দাঁড়াবে? ডেল কিউ এর জায়গায় 0 বসছে, তাহলে 0 ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে আমি ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস ডেল ইউ। এইখানে মাইনাসের জন্য কিন্তু একটা ব্যাপার ঘটে। এখানে যে এই মাইনাসটা আছে, এই মাইনাসের জন্য কিন্তু একটা ব্যাপার ঘটে। সেই ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝাই। আমরা ডেল ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ যে পাচ্ছি, তার মানে কি? একটু চিন্তা করে দেখো তো, ডেল ডাব্লিউ যদি 10 জুল হয় তাহলে ডেল ইউ কত? -10, তাই না? ডেল ডাব্লিউ যদি প্লাস হয় তাহলে ডেল ইউ কত আসে? মাইনাস আসে। এটার মিনিং কি? এটার মিনিং কি? মিনিং হচ্ছে যদি সিস্টেম কাজ করে তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। যদি সিস্টেমের উপরে কাজ করা হয়, মানে এইটা যদি মাইনাস হয়, এটা মাইনাস হয় মানে কি? সিস্টেমের উপরে কাজ করছে, পরিবেশ কাজ করছে, তখন এটা কি? প্লাস হবে। তার মানে সিস্টেমের উপরে কাজ করা হলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এই কথাটা থেকে একটা সামারি আমরা আনতে পারি। কিরকম সামারি সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে, আমরা তো অলরেডি জানি ডেল ভি এর উপরে ডেল ডাব্লিউ এর প্লাস মাইনাস ওয়ান নির্ভর করে। ডেল ভি প্লাস হইলে ডেল ডাব্লিউ প্লাস হয়, মানে প্রসারণ হইলে ডেল ডাব্লিউ পজিটিভ, সংকোচন হইলে ডেল ডাব্লিউ নেগেটিভ। তাহলে আমরা এইভাবে একটা ডায়াগ্রাম আঁকতে পারি যে প্রসারণ হইলে ডেল ডাব্লিউ পজিটিভ আসে। ডেল ডাব্লিউ পজিটিভ আসা মানে হচ্ছে সিস্টেম কাজ করে। সিস্টেম কাজ করা মানে হচ্ছে সিস্টেম যদি কাজ করে তখন এটা যদি পজিটিভ আসে তাহলে ডেল ইউ কি আসতেছে? নেগেটিভ। এটা কি দেখছি? এটা প্লাস হইলে এটা মাইনাস। তাহলে এটা প্লাস হইলে এটা মাইনাস, আর এটা মাইনাসের মানে কি? অন্তঃস্থ শক্তি হ্রাস পাচ্ছে। আবার এইখান থেকেও আরেকটা কথা টানা যায়, সেটা কি বলি? অন্তঃশক্তি হ্রাস পাওয়া মানে কি? অন্তঃশক্তি হ্রাস পাওয়া মানে সিস্টেমের তাপমাত্রা কমা, অর্থাৎ সিস্টেম শীতল হয়। সিস্টেম শীতল হয়। সিস্টেম কি হয়? শীতল হয়। মাঝে মাঝে এগুলো এমসিকিউতে আসবে। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় প্রসারণ হইলে সিস্টেমের কি ঘটে? অপশন 1 শীতল হয়, অপশন 2 উত্তপ্ত হয়, অপশন 3 সিস্টেমের তাপমাত্রা অপরিবর্তিত থাকে, অপশন 4 কোনোটিই নয়। তাহলে কি দিবা? সিস্টেম শীতল হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ হইলে সিস্টেম কি হয়? শীতল হয়। ঠিক আছে, তাহলে ভাইস ভার্সা উল্টাটাও বলতে পারবো না ভাইয়ারা? উল্টাটাও বলতে পারবো। উল্টাটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন হইলে সিস্টেম কি হয়? সংকোচন হইলে সিস্টেম কি হয়? সংকোচন হইলে সিস্টেম কি হয়? সিস্টেম উত্তপ্ত হয়। সিস্টেম উত্তপ্ত হয়। সিস্টেম উত্তপ্ত হয়। ঠিক আছে, বা সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমাদের জন্য মাথায় রাখা লাগবে। আরেকটা জিনিস একটু বলে যাই, এই জিনিসটা কাজে লাগবে, এটা একটু লিখে রাখতে পারো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমনে বুঝবো? ম্যাথসে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমনে বুঝবো?
প্রথমত ম্যাসিভ বোঝার উপায় হচ্ছে যদি তোমাকে বলে তাপরোধী, তাপরোধী পাত্র দিয়ে, পাত্র একটি সিস্টেম রাখা আছে, তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি একটি পাত্রে তাপ অন্তরক, এই কথাগুলো যদি ম্যাথে থাকে, তাপরোধী তাপ অন্তরক, তাহলেই তোমার বুঝে ফেলতে হবে এটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দ্যাট মিনস ডেল কিউ ইকুয়াল টু 0, দ্যাট মিনস ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি মাইনাস ডেল ইউ। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্টগুলো পড়লাম এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের কি লাগবে, কাজে লাগবে। ওকে ফাইন, তাহলে এবার আমরা চলে যাই, চলো এরপরে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু লিখে রাখতে পারো, এই জিনিসটা তাপরোধী তাপ অন্তরক, এই জিনিসটা লিখে রাখতে পারো। আর এগুলো থাকবে স্লাইডে, এগুলো আর লেখা লাগবে না, এগুলো ক্লাসটা শেষ হবে একদিক দিয়ে আর আমি স্লাইড দিয়ে দিব তোমাদের আরেক দিক দিয়ে। ঠিক আছে, ক্লাসটা শেষ হবে একদিক দিয়ে আর স্লাইড দিয়ে দিব আরেক দিক দিয়ে। সো এটা নিয়ে চিন্তার কিছুই নাই। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত পড়ি। পরের ক্লাসে আমরা আমাদের নেক্সট পার্ট, কারণ নেক্সট পার্টটার জন্য ঠান্ডা মাথা দরকার, নেক্সট যে পার্টটা পড়বো সেটার জন্য আমার ঠান্ডা মাথা দরকার। নেক্সটে আমরা সাইক্লিক প্রসেস, নন সাইক্লিক প্রসেস, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, এর জন্য ঠান্ডা মাথার আলোচনা দরকার নেক্সট পার্টটার জন্য। ঠিক আছে, সো নেক্সট পার্টটা আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্টলি পড়তে হবে। সো আজকের ক্লাসে আমরা আর বাড়াতেছি না, কেন কারণ আজকে পরেরটা শুরু করলে একদম শেষ করতে হবে, মানে শুরু করলে একদম এই জায়গায় এই জায়গায় এই জায়গায় যে শেষ করতে হবে। ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসটাতেই এই জিনিসটা শুরু করব। তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গায় সেরে দিচ্ছি। ওকে, যারা যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা এই স্লাইডটা পেয়ে যাবা, আমি মাত্রই দিয়ে দিব ক্লাসটা শেষ হইতে হইতে। অ্যান্ড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বলতে পারো আলাদা করে। আর যদি আমরা চিন্তা করতেছি যে একটা সময় একটা জুম সেশনও নিতে পারি আমাদের এখানে গ্রুপটার মধ্যে, অর্থাৎ ক্লাসগুলো হয়ে গেলে ধরো একটা সময় বের করে আমরা একটা জুম সেশন নিব, জুম সেশনে ধরো তোমাদের সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ তৈরি হবে। অ্যান্ড কারো যদি কোনো প্রশ্ন থাকে এই থাকে, আমরা জুম সেশনে এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম, অ্যান্ড সবাইকে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ। অ্যান্ড যতটুকু পড়াইছে ভাই নেক্সট ক্লাসে আসার আগে ভালো ভালো করে পড়ে রেখো। আজকের ক্লাসটা একটু থিওরি বেস ছিল, আজকের ক্লাসটা একটু বোরিং টপিক, বাট পরের ক্লাসগুলো থেকে, পরের ক্লাসটাতে আমরা কিন্তু গ্রাফ এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করব তখন ইন্টারেস্টিং টপিক থাকবে। অ্যান্ড পরের ক্লাসে যে মিলাইতে পারবো আসলে এই জিনিসগুলো কেন ভাই এত সময় নিয়ে পড়াইছি, এই জিনিসগুলো এত সময় নিয়ে পড়ানোর কারণ কি, কারণ পরের ক্লাসে যখন আমি ম্যাথগুলো পড়াবো তখন দেখবো যে মিলে যাচ্ছে জিনিসগুলো, রেফারেন্সগুলো যখন টানবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা এই জায়গা পর্যন্তই রাখতেছি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। খোদা হাফেজ।